নমস্কার, এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের থেকে আমরা শুরু করছি উচ্চ মাধ্যমিক শিক্ষাবিজ্ঞানের দ্বাদশ শ্রেণীর বিভিন্ন যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায় ভিত্তিক আলোচনা। প্রথমে আমরা অধ্যায় ভিত্তিক আলোচনা করব, তারপর সেই অধ্যায় থেকে যত ধরনের শর্ট প্রশ্ন, ব্রড প্রশ্ন হবে আপনাদেরকে সেগুলো এক এক করে প্রোভাইড করব। প্রথম অধ্যায় শিখন বা লার্নিং। শিখন বা লার্নিং কি? আমরা যা কিছু শিখি সেটি হলো শিখন। আমরা সাইকেল চালাতে শিখি, আমরা ছোটোবেলায় কথা বলতে শিখেছি, হামাগুড়ি দিতে শিখেছি, আমরা দাঁড়াতে শিখেছি, হাঁটতে শিখেছি, রান্না করতে শিখেছি। যাবতীয় যত কিছু আমরা যে শিখি সেটি হচ্ছে শিখন। আমরা কোনো সময় বই পড়ে শিখি, টিভি দেখতে দেখতে শিখি, কারো সঙ্গে গল্প করতে করতে শিখি, বা কোথাও ঘুরতে গিয়ে শিখি। শেখার কিন্তু শেষ নেই। আমরা জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত সব কিছুই কিন্তু শিখতে পারি। এই শিখন নিয়েই আজকে আমাদের আলোচনার বিষয়। আশা রাখছি বুঝতে পারছেন লার্নিং বা শিখন কাকে বলে। অতীত অভিজ্ঞতার মাধ্যমে নতুন বিষয় আয়ত্ত করাই হলো শিখন। আমরা যখন ছোট ছিলাম, যখন আমরা প্রথম আগুন দেখেছি বা দেখে শিশুরা আগুনটা কিন্তু ছুঁতে চায়। আমরা জানি, বড়রা জানি যে আগুনে যদি আমরা হাত দিই তাহলে আগুনের ছ্যাঁকা কিন্তু বা শ্যাক কিন্তু আমাদের লাগবে, ব্যথা লাগবে। কিন্তু ছোট শিশুটি সে কিন্তু জানে না। সেই শিশুটি যখন সেই আগুনের দিকে হাত বাড়াবে, তাকে আমরা যতই বারণ করি না কেন, যতক্ষণ না পর্যন্ত সে সেই আগুনে ধরে সে যতক্ষণ না পর্যন্ত সেই আগুন থেকে ব্যথা পাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই আগুনটা ধরার কিন্তু একটা তার ইচ্ছা কিন্তু সবসময় মনের মধ্যে থাকবে। যখনই সে আগুনে হাত দিল এবং ছ্যাঁকা খেলো বা ব্যথা পেল, সেখান থেকে কিন্তু সেই শিশুটি একটি কিন্তু শিখন অর্জন করলো। কী শিখন বা কী শিখলো? যে হ্যাঁ, আগুনে হাত দিলে হাত পুড়ে যেতে পারে বা ব্যথা লাগতে পারে। পরবর্তী থেকে কিন্তু যতই আমরা শিশুটির সামনে আগুন নিয়ে যাই না কেন, শিশুটি কিন্তু সেখান থেকে দূরে চলে যাবে। এই ছোট্ট ছোট্ট থেকে বড় বড় জিনিস সব কিছুই আমাদের কিন্তু শিখনের মধ্যে পড়ছে। বাইক চালানো, গাড়ি চালানো, সব কিছুই কিন্তু শিখনের অন্তর্গত। সেই জন্য এখানে কি বলেছে? অতীত অভিজ্ঞতার মাধ্যমে নতুন বিষয় আয়ত্ত করাই হলো শিখন। মনোবিদ স্মিথ কি বলেছেন? অভিজ্ঞতার ভিত্তিতে নতুন আচরণ আয়ত্ত করা বা পুরাতন আচরণকে শক্তিশালী বা দুর্বল করার প্রক্রিয়া হলো শিখন। আমি সবসময় একটা উদাহরণ দেই। যখন আমরা প্রথম সাইকেল চালানো শিখেছি, সাইকেল চালানোর আগ পর্যন্ত আচরণ, আমরা সাইকেলটি কি করতাম? আমরা নিয়ে বেড়াতাম, সাইকেলও হাঁটাতাম, নিজেও হাঁটতাম, কারণ আমরা সেই সময় সাইকেল চালাতে পারতাম না। যখন আমরা সাইকেল চালানো শিখে গেছি, তার আগের আর মানে পুরাতন আচরণ এবং নতুন আচরণের মধ্যে কী ডিফারেন্স? যে আমরা আগে সাইকেল চালাতে পারতাম না, হাঁটিয়ে নিয়ে বেড়াতাম, এখন কিন্তু সাইকেলে চড়ে কিন্তু ঘুরতে পারছি। ঠিক একই রকমভাবে আমরা যখন কথা বলতে পারতাম না, কথা বলতে শেখার আগে আমরা বিভিন্ন ইশারা দিয়ে বা আধো আধো কথা মাধ্যমে আমাদের মনের ভাব কিন্তু প্রকাশ করতাম। যখন একদমই আধো আধো কথা বলতে পারতাম না, তখন আমরা ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করতাম। তারপর যখন আধো আধো কথা শিখে গেলাম, তারপরে কিন্তু আমরা আধো আধো কথার মাধ্যমে একজন মনের ভাব কি প্রকাশ করতে চাচ্ছে সেটা বোঝালাম। যখন একবারে কথা শিখে গেলাম, তখন কিন্তু আমরা মনের ভাব প্রকাশ করি পুরোপুরি বাক্য গঠনের মাধ্যমে। ম্যাকগিয়ক এবং ইরোভেন কি বলেছে? সক্রিয়তা, অনুশীলন এবং অভিজ্ঞতার ফলে আচরণ পরিবর্তনই হলো শিখন। হিলগার্ড কি বলেছে? শিখন হলো বারবার অনুশীলনের ফলে নির্দিষ্ট পরিস্থিতিতে প্রাণীর আচরণের পরিবর্তন। আমরা যখন অঙ্ক করি বা কোনো কিছু মুখস্থ করি, বারবার অনুশীলন করেই কিন্তু আমরা সেগুলো মনে রাখি, বা অঙ্ক যে ভুল করার প্রবণতা আমরা কিন্তু কমিয়ে আনি বারবার অনুশীলনের মাধ্যমে। জি মরফি কি বলেছে? পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধানের প্রয়োজনে আচরণের যে কোনো ধরনের পরিবর্তনকেই শিখন বলে। আমরা কোনো একটি নতুন জায়গায় গেলাম, সেখানকার খাওয়া দাওয়া, সেখানকার পরিবেশ আমাদের বাড়ির পরিবেশের সঙ্গে কিন্তু এক হবে না, কিন্তু আমরা সেই নতুন জায়গায় গিয়ে
ধরুন আমরা গরম এলাকায় বসবাস করি, কোনো ঠান্ডা এলাকায় গেলে আমরা কি করব, পোশাক পরিচ্ছদ নিয়ে যাব, গরম কাপড় নিয়ে সোয়েটার নিয়ে যাব। তাহলে আমরা বুঝতে পেরেছি যে কোনো ঠান্ডা জায়গায় গেলে কিন্তু আমাদের শীতের জামা কাপড় নিয়ে যেতে হয়। আবার উল্টোটাও কিন্তু হতে পারে যে আমরা যদি কোনো গরম জায়গায় যাই তখন তো আমরা সোয়েটার নিয়ে যাব না, তখন নিশ্চয়ই গরমের জামা কাপড় নিয়ে যাব। ঠিক একই রকমভাবে খাওয়া দাওয়া হতে পারে, আমরা কি ভাষায় কথা বলছি সেখানে সেটাও হতে পারে, বাদবাকি অনেক কিছুই হতে পারে। এবার আমরা দেখে নিই শিখনের বৈশিষ্ট্য বা প্রকৃতি। শিখন একটি প্রক্রিয়া, অবশ্যই শিখন একটি প্রক্রিয়া। শিখন উদ্দেশ্যমুখী। শিখন উদ্দেশ্যমুখী কী করে? আমরা যদি না চাই তাহলে কিন্তু আমরা কিছু শিখতে পারবো না। আমরা সাইকেল চালাতে শিখতে চেয়েছি বলেই আমরা সাইকেল চালাতে পারছি। আমাদের মধ্যে অনেকেই আছে যারা এখনও সাইকেল চালাতে পারে না। নিশ্চয়ই কোনো না কোনো বাধা এসেছিল তাদের সাইকেল চালানোর ক্ষেত্রে। বা আমরা অনেকে 4 চাকা চালাতে পারি না, 2 চাকা চালাতে পারি না, বা অনেক কিছুই আছে যেগুলো আমরা পারি না। যদি আমাদের সেই জিনিসটি শেখার ইচ্ছা থাকে তবেই কিন্তু আমরা শিখতে পারবো। সেই জন্য কিন্তু শিখন উদ্দেশ্যমুখী প্রক্রিয়া। 3 নাম্বার, শিখনের ফলে নতুন আচরণ তৈরি এবং পুরনো আচরণ পরিবর্তন হতে পারে। এই তো কথা বলছিলাম প্রথমেই, আমরা যখন কথা বলতে পারতাম না, যখন কথা শিখলাম তখন কি আমরা আধো আধো কথাতে কথা বোঝানোর চেষ্টা করি? নিশ্চয়ই না। যদি আমরা করি তাহলে ওটা হাসি ঠাট্টার কারণে হয়তো করতে পারি, কিন্তু আমরা যখন কথা বলতে পারতাম না তখন আমাদের ইশারা দিয়ে আমরা কথা বলতাম। কথা শেখার সঙ্গে সঙ্গে আমরা পুরো বাক্য গঠনের মাধ্যমে বা কিছুটা বাক্য গঠনের মাধ্যমে আমরা নিজের মনের ভাব প্রকাশ করতে পারছি। সাইকেল চালানোর ক্ষেত্রে আমরা যেটা উদাহরণ দিলাম সেটাও হতে পারে। 4 নাম্বার কি বলেছে? শিখন একটি ব্যাপক ও সর্বজনীন প্রক্রিয়া। শিখন মানে সব কিছুরই একটা শেখার বিষয় আছে। সর্বজনীন প্রক্রিয়া মানে সবার মধ্যে সম্পর্কযুক্ত, সবাই কিন্তু এর সঙ্গে সম্পর্কযুক্ত শিখনের সঙ্গে। 5 নাম্বার, অভিজ্ঞতা, পর্যবেক্ষণ, প্রশিক্ষণ প্রভৃতির ফলে শিখন সংগঠিত হয়। অভিজ্ঞতার দ্বারা, পর্যবেক্ষণের দ্বারা, সবসময় যে আমরা কেউ বলবে বা কোনো কিছু পড়বো, পড়াশোনা করে যে সব কিছু শিখবো তা তো নয়। কে কী করছে না করছে পারিপার্শ্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেও কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি। 6 নাম্বার পয়েন্ট, শিখন জন্ম থেকে মৃত্যু অবধি পরিলক্ষিত হয়। একটু আগে বলছিলাম আমরা জন্ম থেকে মৃত্যু আগ পর্যন্ত কিছু না কিছু জিনিস শিখতেই পারি। মরার আগ পর্যন্ত আমরা কখন মারা যাব আমরা তো জানি না। এখন আমরা কিছু শিখলাম বা একটু পরে আমরা মারা গেলাম, তার আগে আমরা কিছু একটা শিখলাম বা শিখছি, বুঝতে পারছি, সেটাও তো শিখন। 4 নাম্বার, অভিযোজনমূলক। অবশ্যই শিখন অভিযোজনমূলক, একটু আগে বলছিলাম। 9 নাম্বার, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবেও শিখন হতে পারে। শিখন ইচ্ছাকৃত তো আমরা বললাম, নিজের ইচ্ছা মতো যে জিনিসটা আমরা শিখতে চাবো সেই জিনিসটা আমরা শিখবো। অনিচ্ছাকৃত কিভাবে? কেউ গল্প করছে, সেই গল্প করার জিনিসটি আমাদের কানে ভেসে আসলো, বা আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে ধরুন আমি এক জায়গায় যাচ্ছিলাম, আমার মূল উদ্দেশ্য হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। আমরা রাস্তা দিয়ে হাঁটছি, বিভিন্ন ধরনের পোস্টার দেখছি, সেখান থেকেও আমরা কিছু শিখলাম। নতুন একটা প্রাকৃতিক পরিবেশে গেলাম, হঠাৎ করে একটা নতুন জিনিস আমাদের চোখে পড়ে গেল যেটা আমার জানা ছিল না। টিভি দেখতে দেখতে হঠাৎ করে কিছু একটা জিনিস শিখে ফেললাম। আমাদের টিভি দেখার কি মূল উদ্দেশ্য কি আমাদের কিছু জিনিস শেখা? নিশ্চয়ই নয়। কিছু কিছু ক্ষেত্রে শেখা হতে পারে, কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে নিজেকে আনন্দ দেওয়ার জন্য আমরা টিভি দেখি, টেলিভিশন দেখি, কিন্তু আমরা টেলিভিশন দেখেও কিন্তু অনেক কিছু শিখে ফেলি। সেজন্য কিন্তু ওইটাও কিন্তু অনিচ্ছাকৃতভাবে শিখন হতে পারে। 10 নাম্বার, শিখনের ফলে পজিটিভ নেগেটিভ পরিবর্তন হতে পারে। শিখন, ভালো শিখন হলে সেটা পজিটিভ, খারাপ শিখন হলো নেগেটিভ। চুরি করা শেখা, ডাকাতি করা শেখা, সেগুলো তো শিখন। তাহলে সেগুলো তো সমাজের পক্ষে ভালো নয়। তাহলে সেগুলো হচ্ছে মানে অসামাজিক কাজকর্ম করতেও কিন্তু শিখতে হয়, জানতে হয়। তাহলে সেক্ষেত্রেও কিন্তু শিখন হচ্ছে, কিন্তু সেগুলো কোনো নেগেটিভ। আর পজিটিভ কি? সমাজের উন্নয়নের জন্য বা যে শিক্ষাগুলো সমাজে কাজে লাগবে, যেমন আমরা পড়াশোনা করছি, এগুলো কিন্তু পজিটিভ। বা কেউ চাকরি করছে পড়াশোনা করে, পরীক্ষায় পাশ করে, কেউ গাড়ি চালাচ্ছে, কেউ কৃষিকাজ করছে, এগুলো কিন্তু পজিটিভ, শিখনের পজিটিভ দিক এগুলো। কারণ কৃষিকাজ করতে গেলেও কিন্তু তাকে শিখতে হয়, জানতে হয় কখন জল দিতে হবে, কোন ফসল কোন সময় বুনতে হবে, সব কিছু শেখার বিষয় আছে। নেগেটিভ শিখন হচ্ছে সমাজের পক্ষে যেটি ক্ষতিকর, মিথ্যা কথা বলা, চুরি করা, ডাকাতি করা, আরও যত ধরনের জিনিসগুলো আছে সবগুলো কিন্তু নেগেটিভ। 11 নম্বর পয়েন্ট কি? শিখন প্রেরণা নির্ভর প্রক্রিয়া। প্রেরণা মানে মোটিভেশন। আমরা মোটিভেট যত হব তত শিখন কিন্তু বেশি হতে পারে।
আমরা শিখতে শিখতে পড়তে পড়তে অনেক সময় আমার ভালো লাগে না, কিন্তু আমরা যদি কোনো কারণে যদি প্রেরণা অর্জন করতে পারি বা মোটিভেট হতে পারি সেই সময়, তাহলে কিন্তু শিখন অটোমেটিক্যালি কিন্তু অল্প হলেও কিন্তু ভালো হয়। 12 নম্বর, শিখন সার্বিক বিকাশে সহায়তা করে, কারণ আমরা যত শিখব তত আমরা উন্নত হব। এই যে এখন যে আমরা জিনিসগুলো পড়াশোনা করছি, ধরুন এই কথা বলুন, আমি যে কম্পিউটারে এই বিষয়গুলো যে আপনাদের জন্য তৈরি করেছি, সেটা কিন্তু আমাদের শিখতে হয়েছে আমাকে। আমি না শিখলে এগুলো বানাতাম কী করে? তাহলে এই জিনিসটি আমাকে শিখতে গিয়ে কিন্তু আমি অনেক কম্পিউটারের নলেজ কিন্তু গেন হয়েছে আমার। ঠিক আপনাদেরও কিন্তু অনেক কিছু শেখা হচ্ছে, এখান থেকেও কিন্তু আপনারা আপনাদের ব্যক্তিত্ব কিন্তু উন্নত করছেন। সেই জন্য এখানে বলা হয়েছে শিখন সার্বিক বিকাশে সহায়তা করে। 13 নম্বর, শিখন চাহিদা নির্ভর। এটা যত সম্ভব কপি হয়ে গেছে, আমরা নিজেদের চাহিদার উপর নির্ভর করে আমাদের শিখন কতটা হবে না হবে সেটি নির্ভর করে। শিখন অনুশীলন নির্ভর একটি প্রক্রিয়া। শিখন অনুশীলন নির্ভর একটি প্রক্রিয়া। আমরা যত অনুশীলন করব তত কিন্তু আমাদের শিখন ভালো হবে। আমরা যদি 1-2 বার চালানো শিখতাম সাইকেল, তাহলে কিন্তু আমাদের শিখনটা কী হতো? ভালো হতো না। আমরা একবার চিন্তা করুন, আপনারা যারা সাইকেল চালাতে পারেন, কতবার আমরা ট্রাই করেছি ছোটোবেলার থেকে। কারো সাইকেল পেলেই আমরা নিয়ে চুপচুপ করে বেরিয়ে যেতাম। কত ব্যথা পেয়েছি, কত পড়ে গেছি, কত কি হয়েছে, তারপরে কিন্তু আমরা সাইকেল চালানো শিখেছি। এই যে আমরা যে কথা বলতে পারছি, একদিনে কি শিখেছি? অনেক চেষ্টা করে 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 কিন্তু আমরা শিখেছি। ঠিক সব কিছুই কিন্তু আমরা একবারে কিন্তু পারদর্শী হই না। সেজন্য আমরা যত অনুশীলন করব তত শিখন আমাদের ভালো হবে। নেক্সট, টাইপ অফ লার্নিং, শিখনের শ্রেণীবিভাগ। শিখন অনেক ধরনের হয়। তথ্যগত শিখন, সংযোগ শিখন বা সহযোগী শিখন, ধারণা শিখন, পদ্ধতিগত শিখন, সামান্যীকরণ শিখন, নীতি ও সূত্রের শিখন। আমরা যখন নোট প্রোভাইড করব এগুলো বিস্তারিত আলোচনা করব নোটে। এবার আমরা দেখি রবার্ট গ্যাগনের মতে শিখনগুলো কি কি। টাইপস অফ লার্নিং অ্যাজ স্টেটেড বাই গ্যাগনে। রবার্ট গ্যাগনে তিনি 8 ধরনের শিখনের কথা বলেছেন। রবার্ট গ্যাগনি কাঠিন্যতার দিক থেকে, আমি কি বলছি ভালো করে শুনুন। রবার্ট গ্যাগনি কাঠিন্যতার দিক থেকে স্টেপ বাই স্টেপ 8টি শিখনের কথা বলেছে। সব থেকে সোজা এবং সব থেকে কঠিন শিখনের মাঝখানে সব মিলে 8 ধরনের শিখন আমরা দেখতে পারি। তার মধ্যে সব থেকে সোজা সংকেত শিখন বা সিগন্যাল লার্নিং, আর সব থেকে কঠিন সমস্যা সমাধানমূলক শিখন। আপনাদের প্রশ্ন আসতে পারে কাঠিন্যতার দিক থেকে সব থেকে সোজা শিখন কৌশল কোনটি গ্যাগনের মতে? যদি সোজা আসে তাহলে সংকেত শিখন, এবং এও প্রশ্ন আসতে পারে যে সব থেকে কাঠিন্যতার দিক থেকে সব থেকে বেশি কঠিন কোন শিখন কৌশল রবার্ট গ্যাগনে দিয়েছেন, তাহলে সমস্যা সমাধানমূলক শিখন। একটু আইডিয়া দিয়ে নিই। সংকেত শিখন, যখন আমরা কেউ ভাষা শিখিনি, একটি শিশু যখন কোলে কোলে ঘোরে বা আমরা একটা শিশুকে যখন কোলে নিতে চাই, তখন আমরা কি করি? শিশুটির দিকে আমরা 2 হাত বাড়িয়ে দিই। শিশু হয় আমাদের কোলে আসবে, না হলে আসবে না। এটা হলো সংকেত শিখন, খুব ইজি। হাত বাড়ালাম, শিশু বুঝলো যে তাকে নেওয়ার জন্য আমরা হাত বাড়াচ্ছি, বা ইশারা দিয়ে কোনো কিছু কথা বলা, বা হাত নাড়ানো, হাত নাড়া টাটা বাই বাই করলাম, তার মানে কি বিদায় নিচ্ছি। এগুলো হলো সংকেত শিখন। আর সমস্যা সমাধানমূলক শিখন বলতে, কোনো কিছু সমস্যার সম্মুখীন যদি আমরা হই, তাহলে সেই সমস্যার সম্মুখীন হলে সমস্যার সমাধান করতে গিয়ে সেই সমস্যা নিয়ে আমাদের ভাবতে হবে সমস্যাটা কেন আসলো, সমস্যাটা এর আগে এসেছিল কি না, সেই সমস্যাটা যদি আগে আসে তাহলে আমরা কিভাবে সমাধান করেছিলাম, বা এই সমস্যাটা যদি নতুন হয় তাহলে এই ধরনের সমস্যা কি ফেস করেছি এর আগে। অনেক কিছু চিন্তা ভাবনা করে ক্যালকুলেশন করে কিন্তু আমাদের সমস্যা সমাধান করতে হয়। সেজন্য সমস্যা সমাধান যে করতে পারে তার কিন্তু শিখন অনেক ভালো। কারণ একটি শিশুকে যদি সমস্যা সমাধান করতে বলি সে কিন্তু পারবে না, কিন্তু একজন বয়স্ক ব্যক্তি বা আমাদের বাবা ঠাকুরদারা যারা আছেন, আমাদের সময় এখন যে সমস্যা হচ্ছে, হ্যাঁ
পুঁথিগত কোনো সমস্যা আসলে হয়তো তারা পাবে না, তাদের হয়তো শিক্ষাগত যোগ্যতা অত নেই, কিন্তু সাধারণ ক্ষেত্রে চিন্তা করুন, আমরা যখন কোনো সমস্যায় পড়ি তখন আমরা কার কাছে যাই? আমাদের থেকে যারা সিনিয়র বড়রা বা বাবারা, বাবা মায়েরা বা ঠাকুরদা ঠাকুমা যারা আছে বড়রা, কাকা জ্যাঠা, তাদের কাছে আমরা যাই। কেন যাই? কারণ তাদের অভিজ্ঞতা বেশি, তারা অভিজ্ঞতার মাধ্যমে প্রচুর শিখন অর্জন করেছে, শিখেছে অনেক কিছু, সেই জন্য কিন্তু তারা প্রচুর সমস্যা সমাধান করতে পারে। সেই জন্য সমস্যা সমাধানমূলক শিখন কিন্তু খুবই কাঠিন্যতার দিক থেকে সব থেকে বেশি কঠিন, আর সংকেত শিখন হলো সব থেকে সোজা। আর বাদবাকিগুলো কী আছে? সংকেত শিখনের ফলে আরেকটু বেশি কঠিন হলো উদ্দীপক প্রতিক্রিয়া শিখন, তারপর হচ্ছে সংযুক্তিকরণ বা শৃঙ্খলিতকরণ শিখন, ভাষাগত অনুষঙ্গমূলক শিখন, পৃথকীকরণ শিখন, ধারণা শিখন, নিয়ম শিখন এবং সর্বশেষ সমস্যা সমাধানমূলক শিখন বা প্রবলেম সলভিং লার্নিং। আশা রাখছি যে ধারণাটি দিয়েছি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি। আপনাদের কাছে একান্ত অনুরোধ, আপনারা ভিডিওটি লাইক করছেন না, শেয়ার করছেন না, অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। এরপরে আমরা যাব একবারে শিখনের উপাদান বা ফ্যাক্টর অফ লার্নিং। আমরা যে কোনো কিছু শিখি, সেই শেখাটা কেমন হচ্ছে, ভালো খারাপ কম বেশি, এই শিখনগুলো কিসের উপর নির্ভর করে? একটি মানে এক কাপ চা বানাতে গেলে আমার কিন্তু অনেক কিছু উপাদান দরকার। চা পাতা দরকার, জল দরকার, আগুন দরকার, একটা ভাণ্ড দরকার, সব কিছু মিলেই কিন্তু আমার মিলেমিশে তারপরে কিন্তু আমাদের চাটা রেডি হবে। ঠিক একই রকমভাবে শিখন কেমন হবে তা নির্ভর করবে পরিণমন, প্রেষণা, মনোযোগ, আগ্রহ, মানসিক ক্ষমতার উপর। যার যেমন পরিণমন, প্রেষণা, মনোযোগ, আগ্রহ, মানসিক ক্ষমতা, এই পাঁচটির মিলেমিশে কারো শিখন ভালো হবে, কারো অতি শিখন হবে, কারো শিখন অল্প হবে বা একদমই হবে না। সেই জন্য শিখনের প্রভাব বিস্তারকারী উপাদানগুলো খুবই কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে শিখনের উপাদানগুলো কি? পরিণমন, ইংরেজিতে ম্যাচুরেশন, 2 নাম্বার প্রেষণা বা মোটিভেশন, 3 নাম্বার হচ্ছে মনোযোগ বা অ্যাটেনশন, 4 নাম্বার হচ্ছে আগ্রহ ইন্টারেস্ট, 5 নাম্বার হলো মানসিক ক্ষমতা বা মেন্টাল এবিলিটি। একটু সংক্ষেপে বলে নিই। আমরা যখন পড়াশোনা করি, পড়াশোনার কথাই দিয়ে শুরু করি। যখন আমরা পড়াশোনা করি, একদম ছোট যখন প্রাইমারি স্কুলে পড়ি, তখন আমাদের কি প্রথমে কি শেখানো হয়? 1 2 3 4 শেখানো হয়। আস্তে আস্তে যত আমরা বড় হই তখন আমাদের যোগ বিয়োগ, তারপরে গুণ ভাগ, এরকম করতে করতে পাটিগণিত, বীজগণিত, বড় বড় সূত্র অ্যাপ্লাই করে কিন্তু আমাদের অঙ্ক করানো হয়। কেন আমরা ছোটোবেলাতেই প্রাইমারি স্কুলের বাচ্চাটাকে কেন আমরা পাটিগণিত বা বীজগণিতের বড় বড় অঙ্ক বা সূত্র খাটিয়ে অঙ্ক করতে দেই না? কেন দেই না? কারণ তারা সেই বয়সে কিন্তু সেই জিনিসটি পারবে না। তাহলে যখন আমরা সেই বয়সের ব্যাপারটা বলছি, সেটি হচ্ছে পরিণমন। তার মানে সেই শিশুর পরিণমন ঘটেনি। একটি শিশু কখন হাঁটা শিখবে? শিশুটি তো জন্মগ্রহণ করার পরেই সে হাঁটা শেখে না। কিছুদিন পরে, কয়েক মাস পরে সে হামাগুড়ি দিতে শেখে, তারপর সে কিছু মাস পরে চেষ্টা করতে করতে হাঁটতে শেখে। একটি শিশু জন্মগ্রহণ করার পরেই কেন সে হাঁটতে পারে না? কারণটি হলো তার পরিণমন ঘটেনি। একজন শিশু জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গেই কেন কথা বলতে পারে না? কারণ কথা বলার জন্য যেটা দরকার সেটা হলো জিভের পরিণমন। জিভের পরিণমন যখন হবে, যেভাবে হবে তার উপরে নির্ভর করে কিন্তু সেই শিশুটি কথা বলতে শিখবে। সেই জন্যই প্রথমে শিশুর মনের ভাব প্রকাশের পদ্ধতি হচ্ছে কান্নার মাধ্যমে, তারপর আধো আধো স্বরে, যেটা বলি বাবলিং, তারপর আস্তে আস্তে এক দুটো শব্দ, তারপর আস্তে 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 কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে আমাদের যখন পরিণমন অনেকটি হয়ে যায়, তখন কিন্তু আমরা খুব সুন্দরভাবে কথা বলতে পারি। সব ক্ষেত্রেই দেখবেন, একদম ছোট শিশুকে যদি আমরা সাইকেল চালাতে দিই, সে কিন্তু পারবে না। কারণ তার শরীর, হাড় গোড়, পা, মাসেল, এগুলো যতক্ষণ না পর্যন্ত পরিণমন না ঘটবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সে সাইকেল চালাতে পারবে না বা ভারী জিনিস নিতে পারবে না।
ঠিক একই রকমভাবে প্রেরণা বা মোটিভেশন, কোনো একটা জিনিস করতে গেলে আমরা অল্পতেই হারিয়ে ফেলি, আমাদের জোশ হারিয়ে ফেলি, করতে ইচ্ছা করে না। কিন্তু যে জিনিসটার প্রতি আমাদের প্রেরণা বা মোটিভেটেড হই যে না আমাকে এই জিনিসটা করতে হবে, খুব ভালোবাসার বিষয়, বা কাউকে দেখেছি সেটা খুব ভালো লেগেছে, কারো ব্যক্তিত্ব আমাদের খুব ভালো লেগেছে, সে পেরেছে, আমাদেরও করতে হবে, সেই প্রেরণাযুক্ত হয়ে যদি আমরা কোনো কিছু শেখার চেষ্টা করি তাহলে দেখবেন সেই শিখনটা কিন্তু খুব তাড়াতাড়ি হবে এবং ভালো হবে। এবং মনোযোগ বা অ্যাটেনশন, মনোযোগ দিয়ে যে জিনিসগুলো আমরা দেখি বা শুনি বা পড়াশোনা করি, দেখবেন বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে বা সব কিছুর ক্ষেত্রে, রান্নাবান্নার ক্ষেত্রেও হতে পারে, যে জিনিসটা আমরা মনোযোগ দিয়ে করি সেই জিনিসটা কিন্তু অবশ্যই আমাদের ভালো হয়। কিন্তু আমরা সারাদিন ধরে বই নিয়ে বসে আছি, মুখস্থ করছি, কিন্তু পড়ার দিকে আমাদের মনোযোগ নেই, জোর করে বসে আছি, তাহলে কিন্তু সেই পড়াটা কিন্তু ভালো হবে না। আমরা 1 ঘন্টায় পড়ি বা আধা ঘন্টায় পড়ি, সেই আধা ঘন্টা পড়াটা যদি আমরা খুব মনোযোগ সহকারে পড়ি তাহলে কিন্তু সেটা আমরা 4-5 ঘন্টার পড়ার সমান বা সারাদিনে পড়ার সমান। আমরা অল্প পড়ব কিন্তু মনোযোগ দিয়ে পড়ব এবং আগ্রহ। অনেকের অঙ্ক ভালো লাগে না, তাকে যদি আমরা অঙ্ক করতে দেই সে কিন্তু ভালো লাগবে না, কয়েকটা অঙ্ক করে আর করতে চাবে না। কিন্তু তাকে তার ভালো লাগার বিষয়টা দিয়ে যদি আমরা পড়তে বলি, সে যে জিনিসটি ভালোবাসে তাহলে সে কিন্তু আগ্রহ সহকারে সেই বিষয়টি নিয়ে অনেকক্ষণ ধরে পড়াশোনা করবে। ঠিক একই রকমভাবে যার যেটা আগ্রহ সেই বিষয়টি যদি তাকে দেওয়া হয় তাহলে কিন্তু সেই জিনিসটি থেকে সে কিন্তু শিখবে ভালো। যেমন আমার কম্পিউটার, এই জিনিসগুলো যে তৈরি করেছি এই জিনিসগুলো আমার খুব আগ্রহ, আমি কিন্তু সারাদিন বসে বসে আপনাদের জন্য কিন্তু এই কন্টেন্টগুলো রেডি করেছি। কিন্তু এরকম কন্টেন্ট রেডি করে অনেকেই হয়তো পারবে না, আবার অনেকে আমার থেকেও ভালো পারতে পারে। তখনই পারবে তার আগ্রহ যদি থাকে। যেমন আপনারা ভিডিও দেখছেন, আপনাদের আগ্রহ আছে এই বিষয়টি জানার, সেজন্যই কিন্তু আপনারা এই বিষয়টি, আমার ভিডিওটি আপনারা দেখছেন। যার এই জিনিসটি দরকার নেই সে কিন্তু দেখবে না আগ্রহ সহকারে। সেজন্য আগ্রহ সহকারে আমাদের কোনো কিছু শিখতে হবে, বা যে জিনিসটাতে আমাদের আগ্রহ নেই সেটাতে কিন্তু আগ্রহ জাগাতে হবে। 5 নাম্বার হচ্ছে মানসিক ক্ষমতা বা মেন্টাল এবিলিটি। সব কিছুর সঙ্গে মানসিক ক্ষমতা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমাদের অনেকে দেখবেন বন্ধুবান্ধবেরা আছে আপনাদের ক্লাসে পড়ে, যারা অল্প পড়লেই অনেক কিছু মনে রাখতে পারে, যাদের বুদ্ধি বেশি। আবার অনেকে আছে যাদের বুদ্ধি কম, সারাদিন পড়াশোনা করে, তারা বুঝতে পারে না বা মাথায় ধরে রাখতে পারে না। এই মানসিক ক্ষমতা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ মানসিক ক্ষমতাটা বুদ্ধির সঙ্গে কিন্তু সম্পর্কযুক্ত। কারণ আমরা মাথায় কতটা ধরে রাখতে পারি সেটাই হচ্ছে মানসিক ক্ষমতা। অনেকে দেখবে অনেক বাচ্চাগুলো মেন্টালি অ্যাবনর্মাল, কিছু বলে তারা বুঝতে পারে না, কিছু শিখতে পারে না, তাদের কিন্তু মানসিক ক্ষমতা কিন্তু খারাপ। আবার অনেকে দেখবেন আপনাদের মধ্যে অল্প কিছুতেই সে বুঝে যায় আমরা কি বলতে চাচ্ছি, বা একটা কাজ খুব ইজিলি সে করে দিতে পারে, বা কোনো সমস্যায় আপনি পড়েছেন সেই সমস্যা সে সলভ করে দিতে পারে। তাহলে বুঝতে হবে তার বুদ্ধি বেশি বা বুদ্ধি ভালো, এবং তার মানসিক ক্ষমতাও কিন্তু উন্নত। এই মানসিক ক্ষমতার উপরেও কিন্তু আমরা কতটা মাথায় ধরে রাখতে পারি কি কতটা ধরে রাখতে পারি না সেটা কিন্তু নির্ভর করে। অনেকে আছে সারাদিন পড়েও মাথায় ধরে রাখতে পারে না, আবার অনেকে আছে সেই একই রকম পড়া আধা ঘন্টা পড়লেই সে মনে রাখতে পারছে অনেক দিন ধরে। সেটা বুঝতে হবে তার মানসিক ক্ষমতার উপরে নির্ভর করছে। এটা আমরা সংক্ষেপে আলোচনা করলাম শিখনের উপাদানগুলো। এবার আস্তে আস্তে আমরা একটা একটা করে এই উপাদানগুলো নিয়ে আলোচনা করব। প্রথম উপাদান হচ্ছে পরিণমন বা ম্যাচুরেশন। ম্যাচুরেশন বা পরিণমন সম্পর্কে স্কিনার কি বলেছেন বা কাকে বলে? স্কিনার কি বলেছেন? পরিণমন হলো এক ধরনের বিকাশ যা পরিবেশগত অবস্থার ব্যাপক তারতম্য সত্ত্বেও মোটামুটি নিয়মিতভাবে সংঘটিত হয়। পরিণমনের কিন্তু আমাদের জোর করে কিছু করার হয় না। পরিণমন ছোট থেকে যে আমরা বড় হচ্ছি, আস্তে আস্তে কিন্তু নিজে নিজেই কিন্তু হবে। আমরা যদি চাই যে পরিণমন আজকে একদম অনেক করে ফেলবো,
যেমন হবে না যদি আমরা বলি যে আমাদের পরিণমন ধীর স্থিরে হোক, সেটাও হবে না। তার শারীরিক গঠন, পরিবেশ সব কিছু মিলেমিশে একাই তার পরিণমন বা ম্যাচুরেশন কিন্তু হবে, সময় হলে অবশ্যই। গেসেল কি বলেছে? স্বকীয় অন্তর্জাত বৃদ্ধি হলো পরিণমন। আমাদের যে ভিতরের যে অর্গানগুলো নিজের থেকে আস্তে আস্তে পরিণমন হচ্ছে, একটু আগে বললাম একটি বাচ্চা সে একবারে কিন্তু হাঁটতে পারবে না, সে আস্তে আস্তে তার পায়ের পেশি বা হাড়গোড়ের পরিণমন ঘটবে, তারপরে সে হামাগুড়ি দিতে শিখবে, তারপর আরও পরিণমন হলে সে হাঁটতে শিখবে। পরিণমনটি কিন্তু একাকী হয়। ম্যাগিও কি বলেছেন? জৈবিক বিকাশের ফলে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে পূর্ব অভিজ্ঞতা ও প্রশিক্ষণ ছাড়াই আচরণ ধারার যে পরিবর্তন হয় তাই হলো পরিণমন। পরিণমনের বৈশিষ্ট্য। পরিণমন হচ্ছে স্বাভাবিক বিকাশমূলক প্রক্রিয়া, এটা স্বাভাবিকভাবেই ঘটে, এখানে আমাদের কোনো হাত দেওয়ার নেই। অবশ্য পরিণমন নির্ভর করে আমরা কি খাদ্য খাচ্ছি, কি পরিবেশে আছি তার উপরে অবশ্যই নির্ভর করে। 2 নম্বর কি বলছে? স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া। স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া বলতে যেটি আমাদের শারীরিকগত, সেটি হচ্ছে জৈবিক প্রক্রিয়া বলছে। যেহেতু আমাদের শরীরের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গগুলো স্বাভাবিকভাবেই বিকশিত হয় বা পরিণমন হয়, সেজন্য কিন্তু বলা হচ্ছে এটি বা পরিণমনটি হচ্ছে স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া। 3 নম্বর সর্বজনীন প্রক্রিয়া। পরিণমন কিন্তু সবারই ঘটবে। হ্যাঁ, এখানে বিষয় হচ্ছে কারো পরিণমন খুব তাড়াতাড়ি ঘটবে, কারো দেরিতে ঘটবে, বা কারো স্বাভাবিক নিয়মে যেভাবে হয় সেভাবে ঘটবে। 4 নম্বর নতুন চাহিদা সৃষ্টিকারী প্রক্রিয়া। পরিণমন যত বেশি হবে তত কি হবে? যেমন একটি শিশুর পরিণমন হচ্ছে সে হামাগুড়িতে শিখছে, আরও বেশি পরিণমন হলো সে কি হচ্ছে হাঁটতে শিখছে, আরও বেশি পরিণমন হলো সে দৌড়াচ্ছে। এরকম শিশুরা দেখবেন যত জীবের পরিণমন ঘটে, অল্প কথা আস্তে 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 একটা সময় আসে একটি শিশু এত কথা বলে, কারণ তার জীবের বিকাশ ঘটছে আর তার নতুন ধরনের চাহিদা, জানার চাহিদা, আরও কত কি করার চাহিদা বাড়ছে। 5 নম্বর নির্দিষ্ট বয়সসীমার মধ্যে সীমাবদ্ধ। পরিণমন একটি বয়সসীমা পর্যন্ত সংগঠিত হয়, তারপরে কিন্তু পরিণমন কিন্তু হয় না। 6 নম্বর অভ্যন্তরীণ প্রক্রিয়া। অভ্যন্তরীণ প্রক্রিয়া বলতে একটা শারীরিক প্রক্রিয়া, সেই জন্য বলছি এটা অভ্যন্তরীণ প্রক্রিয়া। 7 নম্বর দৈহিক ক্ষমতা বৃদ্ধির প্রক্রিয়া। আমাদের এই যে দৈহিক ক্ষমতা বৃদ্ধির প্রক্রিয়া বলতে এই যে মাংসপেশি, হাড় গোড় বৃদ্ধি পাচ্ছে, আমরা ছোট থেকে বড় হচ্ছি, আমাদের ওজন বৃদ্ধি পাচ্ছে, মাংসপেশি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, সেই জন্য দৈহিক ক্ষমতা বৃদ্ধির প্রক্রিয়ার কথা বলা হচ্ছে এখানে। পরের পয়েন্টটি হচ্ছে শিখনে পরিণমনের ভূমিকা। এই যে পরিণমন হচ্ছে, তা পরিণমনটি শিখনে কিভাবে ভূমিকা রাখে? পরিণমন না হলে শিখনে কি সমস্যা, পরিণমন ভালো হলে শিখনের কি সমস্যা বা সে কি ভূমিকা রাখছে? তা শিখনে পরিণমনের ভূমিকা, 1 নম্বর ভূমিকা হচ্ছে শিখন ত্বরান্বিতকরণ। একটু আগে বললাম পরিণমন, আমাদের জীবের পরিণমন যত তাড়াতাড়ি ঘটবে তত আমরা কী করবো? কথা বলতে শিখব। তাহলে শিখন ত্বরান্বিত করণে তার জীবের বিকাশই যদি না ঘটে ঠিকঠাক, তাহলে আমরা কথা বলতে শিখব কি করে? আমাদের ভাষার বিকাশ ঘটবে কি করে? সেই জন্য পরিণমন যত তাড়াতাড়ি হবে শিখন আমাদের তাড়াতাড়ি হবে, এবং যার পরিণমন ধীর স্থির, খুব স্বল্প গতিতে যায়, তার পরিণমনও কিন্তু ধীর স্থিরভাবে হয়। 2 নাম্বার শিখনের গতি ও সীমা নির্ধারণ করে। অবশ্যই আমরা কত তাড়াতাড়ি শিখব না সেটি কিন্তু পরিণমনের উপরে নির্ভরশীল। 3 নাম্বার জ্ঞানেন্দ্রিয় ও কর্মেন্দ্রিয়ের সমন্বয় ঘটায়। 4 নাম্বার ভাষার বিকাশ বা বাচনিক বিকাশ ঘটায়। একটু আগে বললাম জীবের পরিণমন যদি না ঘটে তাহলে আমাদের ভাষার বিকাশ কী করে ঘটবে বা বাচনিক বিকাশ কী করে ঘটবে? এই পরিণমনের উপরে নির্ভর করবে যে আমরা কত তাড়াতাড়ি ভাষার বিকাশ ঘটবে বা কত তাড়াতাড়ি আমরা কথা বলতে পারবো কি পারবো না। 5 নাম্বার পরিকল্পনা মাফিক শিক্ষাদান করে। 6 নাম্বার শিখন প্রচেষ্টাকে কার্যকরী করে তোলে। এটা হলো পরিণমন। এবার আমরা চলে আসি প্রেরণা বা মোটিভেশনে। প্রেরণা বা মোটিভেশন, সুইফট কি বলেছেন? ব্যক্তির নানান প্রকার চাহিদা পরিতৃপ্তির জন্য যে পরিবর্তনশীল প্রক্রিয়া তার আচরণ ধারাকে সর্বদা নিয়ন্ত্রণ করে তাই হলো প্রেরণা। সি.ডব্লিউ. গুড কি বলেছেন?
প্রেরণা হলো এমন একটি প্রক্রিয়া যা কর্মে উদ্দীপনা জাগিয়ে তোলে, দীর্ঘস্থায়ী ও নিয়ন্ত্রণ করে। উডওয়ার্থ কি বলেছেন? প্রেরণা হলো ব্যক্তির এমন একটি প্রক্রিয়া যা কোনো লক্ষ্য পূরণ ও আচরণ করার জন্য উদ্বুদ্ধ করে। তার মানে কি, আমরা যখন কোনো কিছু শিখি, শিখতে 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 আমরা বোর হয়ে যাই কোনো একটি বিষয় নিয়ে, কিন্তু দেখবেন কোনো একটি জিনিস শেখার প্রতি আমাদের যদি মোটিভেশন থাকে, তাহলে কিন্তু আমরা সেই কাজটি কিন্তু অনেকক্ষণ ধরে করতে পারি বা শিখতে পারি। এই যে কোনো কাজ করানোর যে উদ্দীপনা জাগায়, সেটি হচ্ছে প্রেরণা। বা আমাদের কোনো কাজ করতে যে উদ্বুদ্ধ করে, যে হ্যাঁ এটা আমাদের দ্বারা হবে, আমার দ্বারা হবে, এটা আমি করব, এটাই হচ্ছে প্রেরণা বা মোটিভেশন। প্রেরণার বৈশিষ্ট্য: প্রেরণা চাহিদা নির্ভর, প্রেরণা উদ্দেশ্যমুখী আচরণ করে, প্রেরণার হ্রাস ও নতুন প্রেরণা সৃষ্টি ঘটে, কর্মতৎপরতা বৃদ্ধি ঘটায়, অভ্যন্তরীণ প্রক্রিয়া মাত্রাগত পার্থক্য থাকে। একটি উদাহরণ দিয়ে বলি, আমাদের খিদা পেয়েছে, তাহলে আমরা কি করব? আমাদের মনের মধ্যে কিন্তু একটা কি হলো, খাওয়ার প্রতি কিন্তু একটা প্রেরণা জাগ্রত হলো। আমাদের খেতে হবে, খিদা পেয়েছে, সেজন্য আমরা সেই খাওয়ার পূরণের জন্য কিন্তু আমরা এক ধরনের কাজ করব, উদ্দেশ্যমুখী কাজ করব। হয় রান্নাঘরে যাব, রান্না করা জিনিস খাবো, যদি না থাকে তাহলে আমরা চেষ্টা করব কিনে আনা খাওয়ার। তা সেটাও যদি সম্ভব না হয়, তাহলে আমরা কি করব, নিজেরা রান্না করব। আমরা কোনো সময় রান্না করি না, কিন্তু এমন অবস্থায় পড়লাম যে না, আমাকে রান্না করেই খেতেই হবে। আমাদের যতই অসুবিধা থাকুক না কেন, আমাদের মনে কিন্তু প্রেরণা জাগাতে হবে বা প্রেরণা জাগ্রত হবে যে না, আমাকে রান্না করে খেতেই হবে। এই যে রান্না করার জন্য যে উদ্দীপনা জাগলো আমাদের মনে, সেটাই হচ্ছে প্রেরণা। প্রেরণা অবশ্যই অভাববোধ থেকে জাগ্রত হয়। কোনো কিছু যদি অভাব না থাকে, তাহলে কিন্তু আমাদের প্রেরণা জাগ্রত হবে না। এবার আমরা দেখে নিই প্রেরণা চক্র বা মোটিভেশন সাইকেল। প্রেরণা চক্র, এই যে চাহিদা থেকে শুরু, এই যে খাওয়ার কথা বলছিলাম, আমাদের যদি পেট ভরা থাকে, তাহলে কি আমরা রান্না করতে আমাদের ইচ্ছা করবে? নিশ্চয়ই ইচ্ছা করবে না। তাহলে আমাদের খিদা পেলেই আমাদের চাহিদা তৈরি হবে, সেই চাহিদার অভাববোধ করব আমরা। অভাববোধ করলেই আমরা কি করব, উত্তেজনা ও তাড়নার সৃষ্টি হবে আমাদের মনের মধ্যে। উদ্দেশ্যমুখী আচরণ করব। উদ্দেশ্যমুখী আচরণ বলতে আমরা রান্নাঘরে গিয়ে রান্না করা জিনিস খাবো, নাহলে প্যাকেটের জিনিস খাবো, নাহলে নিজেরা রান্না করব, রান্না করে খাবো। খাওয়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, আমাদের খিদা কিন্তু নিবৃত্ত হয়ে গেল। খিদা নিবৃত্ত হওয়ার সঙ্গে সঙ্গে চাহিদা নিবৃত্ত হলো। এখন পেটের খাওয়া আর খেতে হবে না, কারণ আমাদের আর পেটে খিদা নেই। যখনই এই চাহিদাটা নিবৃত্ত হয়ে গেল, শেষ হয়ে গেল, তখন আরেকটি চাহিদা তৈরি হলো। এখন তো আমার পেটে খিদা নেই, তাহলে চলো এখন আমরা সিনেমা দেখি। তাহলে সিনেমা দেখার একটা চাহিদা আসলো, একটা ধরনের সিনেমা দেখতে ইচ্ছা করছে। সেই সিনেমা দেখার ইচ্ছা যখনই জাগ্রত হবে, হয় আমি সিনেমা দেখব, বা সেই সুবিধাটা যদি থাকে সিনেমা দেখার, তাহলে কি হবে, সেই চাহিদা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে অভাববোধ হবে। হয় আমরা সেই সিনেমাটা ডাউনলোড করব, না হলে সিনেমা হলে গিয়ে আমরা সেই করব, উদ্দেশ্যমুখী আচরণ করব। উদ্দেশ্যমুখী আচরণ বলতে হয় সিনেমা ডাউনলোড করে দেখলাম, বা ইউটিউবে দেখলাম, বা কোনো কারো কাছ থেকে জোগাড় করলাম, বা সিনেমা হলে গেলাম, গিয়ে আমরা কি করলাম, চাহিদা নিবৃত্তি করলাম। চাহিদা নিবৃত্তি মানে সিনেমা সম্পূর্ণ দেখে ফেললাম। এই সিনেমা দেখা শেষ হওয়ার পরে আর তো সেই সিনেমা দেখতে ইচ্ছা করবে না, একই সিনেমা বারবার। যদি একই সিনেমা আবার দেখতে ইচ্ছা করে, তাহলে সেই রকমভাবে আবার উদ্দেশ্যমুখী আচরণ করতেই থাকবো। এবং যখন সেই উদ্দেশ্যটা আমাদের নিবৃত্ত হয়ে যাবে, চাহিদাটা শেষ হয়ে যাবে, তখন আরেকটি ধরনের চাহিদা থাকবে, বাড়িতে আসার চাহিদা। বাইরে ছিলাম, বাড়িতে আসার চাহিদা। একা একা তো বাড়িতে আসতে পারবো না, সেই জন্য কী করতে হবে, আমাকে উদ্দেশ্যমুখী আচরণ করতে হবে, গাড়ি ধরতে হবে, বা নিজের সাইকেল বাইক থাকলে চালিয়ে আমাকে বাড়িতে পৌঁছাতে হবে। এইভাবে আমরা যত ধরনের কাজ করি, সব কিন্তু এইভাবে প্রেরণা চক্রের মাধ্যমে কিন্তু কাজ করি। পড়াশোনা থেকে শুরু করে, পরীক্ষা থেকে শুরু করে, খাওয়া দাওয়া, রান্নাবান্না থেকে শুরু করে, সাইকেল চালানো, ঘুরতে যাওয়া, ঘুরতে যাওয়া তো একটা চাহিদা। যার ঘুরতে যাওয়ার চাহিদা নেই, সে কি ঘুরতে যাবে? যাবে না।
বা যদি যায়ও সেটা জোর করে গেছে, সে জোর করে যাওয়ার সঙ্গে সঙ্গে তার সবসময় মনের মধ্যে থাকবে, যার ইচ্ছা নেই কখন আমি বাড়িতে ফিরি, সেই ধরনের সে আচরণ করতে থাকবে। সব কিছুর জন্যই কিন্তু প্রেষণা চক্র প্রয়োজন হয়। একটু খেয়াল করে দেখবেন, সব কিছু কিন্তু এইভাবে কিন্তু চক্রাকারে হচ্ছে। প্রেষণা কেন চক্র? কারণ একটা চাহিদা পূরণের সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু আরেকটা নতুন চাহিদা কিন্তু তৈরি হয়, সেই জন্য বলা হচ্ছে এটা প্রেষণা চক্র বা চক্রাকারে সবসময় আমাদের হতে থাকে। ঘুমের চাহিদা, আমার ঘুম পাচ্ছে, সেক্ষেত্রেও আমরা কি করব? অভাববোধ হবে, ঘুম পাবে, ঘুম পাবে, আমরা সেই জন্য উত্তেজনা ও তাড়না সৃষ্টি হবে মনের মধ্যে, আমরা ঘরে গিয়ে বিছানা তৈরি করব, মশারি টাঙাবো, টাঙিয়ে ঘুমাবো, চাহিদা নিবৃত্তি, আমরা ঘুম শেষ, ঘুমিয়ে গেলাম। এবার আমরা দেখি প্রেষণা ও শিখন। প্রেষণার সঙ্গে শিখনের কি সম্পর্ক? প্রেষণা ব্যক্তির কাজে আগ্রহ বা শক্তি যোগায়। আমাদের প্রেষণা যত ভালো থাকবে, সেই কাজটি করার জন্য কিন্তু আমাদের আগ্রহ অনেক বেশি হবে। প্রেষণা ব্যক্তির আচরণ নির্বাচন করে, এমনকি স্থির করে দেয় তার আচরণ কতটা লক্ষ্যাভিমুখী হবে। 3 নাম্বার, প্রেষণার ফলে ব্যক্তির কাজে উদ্যোগী হয়। প্রেষণা ব্যক্তির শিখন কৌশলকে প্রভাবিত করে। প্রেষণার দ্বারা ব্যক্তির কোনো কিছু শেখার জন্য প্রয়োজনীয় মনোযোগ দেওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। প্রেষণা শিক্ষার্থীদের আচরণের গতিপথ নির্ধারণ করে। এগুলো গেল প্রেষণা ও শিখন। কারণ আমরা কোনো কিছু শিখতে গিয়ে যদি মোটিভেট হই বা মোটিভেট হয়ে যদি আমরা কোনো কিছু শিখতে যাই বা কোনো পড়াশোনা করতে যাই, না আমাকে ক্লাস 12 পাস করতে হবে এবং ভালো রেজাল্ট করতে হবে শিক্ষা বিজ্ঞানে, এই যে মনের মধ্যে যে চাহিদা বা মোটিভেট যদি আমরা কোনোভাবে হতে পারি, তাহলে কি যে ছেলেটা বা মেয়েটা সারাদিনে 1 ঘন্টা পড়াশোনা করে, সে 2 ঘন্টা 3 ঘন্টা পড়াশোনা করবে। আরও যদি তার মধ্যে প্রশ্ন জাগ্রত হয় বেশি করে, সে হয়তো 4-5 ঘন্টা সারাদিনই হয়তো সে বই নিয়ে পড়াশোনা করতে পারবে। কিন্তু অন্য সময় কি হয়, সে আধা ঘন্টা 1 ঘন্টার বেশি পড়তে পারে না। সেজন্য সব কাজের ক্ষেত্রে আমাদের নিজের মনের মধ্যে কিন্তু প্রেষণা জাগ্রত করতে হবে কোনো কাজ করার আগে, না হলে কিন্তু সেই কাজটা আমরা বেশিক্ষণ পর্যন্ত কিন্তু করতে পারবো না। সব কাজের জন্য কিন্তু প্রেষণা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপরে আমরা দেখে নিই প্রেষণার বিভিন্ন তত্ত্ব। আপনারা সিলেবাসে যে তত্ত্বগুলো পাবেন আপনাদের চ্যাপ্টারে, মাসলোর হায়ারসি অফ নিড থিওরি, চাহিদার ক্রমপর্যায় তত্ত্ব, উইনারের অ্যাট্রিবিউশন থিওরি অফ মোটিভেশন, কারণ নির্দেশন তত্ত্ব, ম্যাকলেল্যান্ডের অ্যাচিভমেন্ট মোটিভেশন থিওরি অর নিড থিওরি, সাফল্য প্রেষণা তত্ত্ব, ফ্রয়েডের সাইকো অ্যানালাইসিস থিওরি, মনোবিশ্লেষণ তত্ত্ব। এগুলো আপনাদের বড়োভাবে পড়তে হবে না, তত্ত্বগুলো একটু এর সম্পর্কে সাধারণ একটু ধারণা থাকলেই হবে। এই সব তত্ত্বগুলো নিয়ে আপনাদের ক্লাস 12-এ কোনো প্রশ্ন সেই রকম আসে না, শর্ট প্রশ্ন আসতে পারে। আর এই যে তত্ত্বগুলো আছে, প্রেষণার তত্ত্বগুলো, এগুলো নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করে ইতিপূর্বে রেখে দিয়েছি। আপনারা চাইলে আমাদের চ্যানেলে কিন্তু এগুলো পেয়ে যাবেন। ইংরেজিটা দিয়ে সার্চ করবেন, দেখবেন পেয়ে যাবেন। সেই ভিডিওটি দেখে নেবেন যদি আপনাদের সময় থাকে, অন্যথায় দেখতে হবে না। আমরা যখন নোট প্রোভাইড করব বা শর্ট কোশ্চেন প্রোভাইড করব, সেগুলো কিন্তু আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। আর আপনাদের বলছি যে শর্ট প্রশ্নের লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। শিখন বা লার্নিং এই চ্যাপ্টারে যে শর্ট প্রশ্নগুলো হবে, সেই শর্ট প্রশ্নের লিঙ্কটি কিন্তু আমরা ইতিপূর্বে কিন্তু দিয়ে রেখেছি আপনাদের ডেসক্রিপশন বক্সে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন যে শর্ট প্রশ্ন দিয়ে দ্বাদশ শ্রেণীর শর্ট প্রশ্ন, সেটা পেয়ে যাবেন এখানে। এবার আমরা মনোযোগ বা অ্যাটেনশন সম্পর্কে জানব। যে শিখনের যে উপাদান, সেই উপাদানের মধ্যে মনোযোগ বা অ্যাটেনশন খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান। কারণ আমরা কোনো কাজ যখন খুব মনোযোগ সহকারে করি, তখন কিন্তু অবশ্যই সেই কাজটি আমাদের নির্ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে বা ভুল হওয়ার সম্ভাবনা খুব কমে যায়, এবং সেই কাজটি কিন্তু খুব সুন্দর হয়। এবং মনোযোগ দিয়ে যদি আমরা কোনো কিছু শিখি বা শিখতে চাই, সেই শেখাটাও কিন্তু আমাদের ভালো হয়। আপনারা দেখবেন, সেজন্য সব ক্ষেত্রে কোনো কাজ শেখার ক্ষেত্রে বা কোনো কাজ করার সময় আমরা যদি খুব মনোযোগী হই, তাহলে সেই কাজটি কিন্তু অনায়াসে খুব সুন্দর হবে এবং ভালো হবে। দেখি এবার মনোযোগের সংজ্ঞায় কি বলা হয়েছে। মনোযোগ হলো একটি মানসিক প্রক্রিয়া, যার সাহায্যে আমরা কোনো বস্তু বা ঘটনার প্রতি মনোনিবেশ করতে পারি।
রস কি বলেছে? মনোযোগ হলো একটি প্রক্রিয়া যা চিন্তার বিষয়কে সুস্পষ্টভাবে মনের দরজায় এনে উপস্থিত করে। রয়েস জিসডে কি বলেছেন? মনোযোগ হলো প্রত্যক্ষণকে কেন্দ্রীভূত করা, যার ফলে সীমিত উদ্দীপকের প্রতি সচেতনতা বৃদ্ধি করা যায়। রিবোর্ডে কি বলেছে? মনোযোগ হলো কোনো বস্তুকে মনকে কেন্দ্রীভূত করার প্রক্রিয়া। এবার আমরা দেখে নিই মনোযোগের শর্ত বা নির্ধারক। কোন বিষয়ের উপরে আমাদের মনোযোগ বেশি বা কম হয়, তার মধ্যে আমরা বস্তুগত বা বিষয়গত শর্ত দেখব, আর ব্যক্তিগত নির্ধারক বা শর্ত দেখব। বস্তুগত বা বিষয়গত শর্ত: তীব্রতা, প্রচণ্ড জোরে শব্দ হলো, তাহলে কি হবে? সেদিকে কিন্তু আমাদের মনোযোগ চলে যায়। পড়াশোনা করছি, হঠাৎ করে বাইরে ধুম করে একটা আওয়াজ হলো, তাহলে কি হবে? সেই তীব্রতার কারণে আমাদের মনোযোগটি কিন্তু সেই শব্দের দিকে চলে যাবে। আকৃতি, ছোট জিনিসের থেকে কিন্তু বড় জিনিসের প্রতি আমাদের কিন্তু বেশি মনোযোগ হয়, এবং দুটো আকৃতির মধ্যে ভিন্নতা যদি থাকে তাহলেও কিন্তু আমাদের সেদিকে মনোযোগ যায়। বিশেষ বৈশিষ্ট্য, কোনো একটি বিষয় জিনিসের মধ্যে বিশেষ যদি আমরা বৈশিষ্ট্য দেখি, সেটির প্রতিও কিন্তু আমাদের মনোযোগ চলে যায়। পুনরাবৃত্তি, স্থায়িত্ব, নতুনত্ব, নতুন জিনিসের প্রতি অবশ্যই আমাদের আকর্ষণ থাকে, মনোযোগ বেশি থাকে। গতিশীলতা, বৈসাদৃশ্য, বিচ্ছিন্নতা। বৈসাদৃশ্য তো বলতে দুটি প্রাণীর মধ্যে পার্থক্য আছে, আমাদের দেখতে চাই এটা এমন কেন হলো, এই গাছটি এমন কেন, এই ফলটি এমন কেন। ব্যক্তিগত নির্ধারকের মধ্যে আবেগ, অভ্যাস, আগ্রহ, মনোভাব, মেজাজ, মানসিক প্রবণতা, সেন্টিমেন্ট, প্রাক্ষোভ, চাহিদা, এগুলো কিন্তু মনোযোগের নির্ধারক বা শর্ত। এবার আমরা দেখি মনোযোগের বৈশিষ্ট্য। মনোযোগ নির্বাচন ধর্মী, কারণ সব বিষয়ের প্রতি কিন্তু আমরা মনোযোগী হই না। আমাদের ভালো লাগার বিষয়গুলোর প্রতি কিন্তু আমরা মনোযোগী হই, সেই জন্য মনোযোগ কিন্তু নির্বাচন ধর্মী। আমরা নির্ধারণ করি কোন বিষয়টিতে আমরা মনোনিবেশ করব বা মনোযোগ দিব। 2 নাম্বার, বস্তুকে সুস্পষ্ট করে তোলে। মনোযোগ দিলে সেই বস্তুটার কার প্রতি আমরা মনোযোগ দেব, যেটির প্রতি আকর্ষণ আছে, তাহলে যদি আমরা মনোযোগ সহকারে সেই বিষয়টিকে দেখি, লক্ষ্য রাখি বা বোঝার চেষ্টা করি, তাহলে তার প্রতি আমাদের একটা সুস্থ স্বাভাবিক ধারণা আসবে। মনোযোগ স্মরণশীল, স্পষ্টতা, মনোযোগের জন্য কিন্তু আমাদের স্পষ্টতা আসে। ইচ্ছামূলক মানসিক প্রক্রিয়া, মনোযোগ ইতিবাচক ও নেতিবাচক দুই সমান গুরুত্বপূর্ণ। বিশ্লেষণ ও সংশ্লেষণমূলক প্রক্রিয়া, মনোযোগ একটি ধারাবাহিক প্রক্রিয়া, নির্বাচনধর্মী, এটা রিপিট হয়ে গেছে, মনোযোগ নির্বাচনধর্মী, অনুসন্ধানমূলক। তাহলে আমরা কিসের উপরে নির্ভর করে মনোযোগী হই সেগুলো আমরা এখানে দিয়ে দিয়েছি। এবার আমরা শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা একটু শুনি বা জানি। শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা: ইচ্ছা শক্তিকে জাগ্রত করা, আনন্দদায়ক পরিবেশ সৃষ্টি করা, মনোযোগের নির্ধারকগুলোকে কাজে লাগানো, মনোযোগের পরিবেশ সম্পর্কে সতর্ক থাকা, বিষয়ের বৈচিত্র্য আনা, মনোযোগের বিকাশ সম্পর্কে ধারণা রাখা। এবার আমরা আলোচনা করব আগ্রহ বা ইন্টারেস্ট নিয়ে। আমাদের যে জিনিসটি করার আগ্রহ আছে সেই জিনিসটি কিন্তু আমরা ভালোভাবে করতে পারি। যে জিনিসটি আমাদের জোর করে চাপিয়ে দেওয়া হয় সেই জিনিসটি কিন্তু আমরা জোর করে হয়তো করি, নিজের আগ্রহ বা ইন্টারেস্টে কিন্তু আমরা সেই জিনিসটি করি না। সেই জিনিসটি ভালো হলো বা খারাপ হলো তার দিকে কিন্তু আমাদের কোনো নজর থাকে না, কিন্তু যে জিনিসটার প্রতি আমাদের আগ্রহ বা ইন্টারেস্ট আছে আমরা সব সময় চেষ্টা করি সেই জিনিসটি যাতে ভালো করে আমরা করতে পারি, এবং সেই বিষয়টার প্রতি কিন্তু আমরা আকৃষ্ট হই। মানে আগ্রহ যত বেশি কোনো বিষয়ে বা কারো প্রতি যদি আমাদের ভালোবাসা থাকে, আকৃষ্ট হই, তাহলে কিন্তু তার প্রতি কিন্তু আমাদের আগ্রহ বা ইন্টারেস্টও কিন্তু বেড়ে যায়। লভেস কি বলেছে? আগ্রহ হলো ব্যক্তির কোনো বিশেষ ধরনের কাজের প্রতি আকৃষ্ট হওয়ার বা সেই কাজে সুসম্পন্ন করার প্রবণতা। হার্বার্ট কি বলেছে? আগ্রহ হলো নতুন অভিজ্ঞতা অর্জনের জন্য শিশুর মানসিক প্রস্তুতি। জোন্স কি বলেছে? আগ্রহ বলতে আমরা বুঝি বাস্তব বা কাল্পনিক কোনো বস্তু বা অবস্থার প্রতি আনন্দের অনুভূতি যা ব্যক্তিকে কিছু করতে উদ্বুদ্ধ করে। ক্রো এবং ক্রো কি বলেছেন? আগ্রহ হলো কোনো বিশেষ বস্তু, ব্যক্তি বা কাজের প্রতি এক প্রকার মানসিক আকর্ষণ।
এবার আমরা আগ্রহের বৈশিষ্ট্য সম্পর্কে জানি। বিকাশশীল, আগ্রহ হচ্ছে বিকাশশীল। বংশগত ও অর্জিত, বংশগত ও অর্জিত এই বিষয়টি কি? দেখবেন বংশগত বলতে যে গায়ক, তার ছেলেমেয়েরা কিন্তু গায়ক হওয়ার প্রবণতা কিন্তু বেড়ে যায়, কারণ সে ছোটোবেলা থেকে তার বাড়িতে বা তার চারিপাশে সে গান করার বিষয়গুলো বা কোনো বাদ্যযন্ত্র যে বাজায়, সেই বাদ্যযন্ত্র বাজানো দেখে দেখে তার পরিবারের লোকজনেরও কিন্তু একটা আগ্রহ জন্মায় যে বাদ্যযন্ত্রটা একটু বাজিয়ে দেখি কেমন। সেজন্য দেখবেন বাড়িতে যে গায়ক, তার ছেলে মেয়েকে গায়ক হওয়ার পরিমাণ বাড়ে, বেশি হয়। যে যে বাদ্যযন্ত্রগুলো বাজায় বা ইনস্ট্রুমেন্টগুলো বাজায়, তারও কিন্তু সেই রকম ইনস্ট্রুমেন্ট বাজানোর কিন্তু একটি আগ্রহ জন্মায়। ঠিক একই রকমভাবে আমাদের বাবা মারা যে ধরনের পেশার সঙ্গে যুক্ত, বা বাবা মার বা পরিবারে যে জিনিসগুলো সংগঠিত হয় সব সময় করে, তার সঙ্গে সঙ্গতি বিধান করেই কিন্তু তার বাচ্চা কাচ্চারা, সন্তানরা সেই ধরনের জিনিসই কিন্তু করতে চায়। সেই জন্য বলছে আগ্রহ কিন্তু বংশগত, অবশ্যই অর্জিত, কারণ সে গান পারবে কি পারবে না তার প্র্যাকটিসের উপর নির্ভর করবে, কিন্তু আগ্রহটা আসে তো বংশগতভাবে। তারপর সে প্র্যাকটিস করে 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 তার গুণগত মান বাড়ায়। সমাজ পরিবেশ নির্ভর, ওই যে বললাম আমাদের পারিপার্শ্বিক পরিবেশে কি সংঘটিত হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, তার উপরেই কিন্তু আমাদের আগ্রহ কিন্তু নির্ভর করে। চাহিদা নির্ভর, অবশ্যই আমরা যে জিনিসটি চাইব সেই জিনিসটার প্রতি অবশ্যই আগ্রহ থাকতে হবে। অনুভূতিমূলক, ব্যক্তি স্বাতন্ত্র্য, পরিমাপযোগ্য, পরিবর্তনশীল, প্রেষণা নির্ভর, লিঙ্গভিত্তিক। অবশ্যই আগ্রহ লিঙ্গভিত্তিক পরিবর্তিত হয়। স্ত্রী পুরুষের মধ্যে আগ্রহের কিন্তু পার্থক্য আছে। যেমন পুরুষেরা বেশিরভাগ ক্ষেত্রে ভারী ভারী জিনিস, যেমন ক্রিকেট খেলা, তারপরে রাস্তাঘাট, এখন অতটা কাজের ক্ষেত্রে আমরা পার্থক্য করতে পারি না, কিন্তু তবুও দেখবেন লিঙ্গভিত্তিক কিন্তু কিছু কাজের কিন্তু পার্থক্য আছে। বাড়িতে যদি দেখি মায়েরা রান্নাবান্নার সঙ্গে, ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সঙ্গে সম্পর্কযুক্ত, আর বাবারা বেশি বেশি দূরে গিয়ে ভারী কাজকর্মের সঙ্গে কিন্তু যুক্ত। সেজন্য লিঙ্গভেদে কিন্তু কিছু কিছু জিনিস কিন্তু পরিবর্তন হয়। এবার আমরা শিক্ষায় আগ্রহের ভূমিকা একটু জেনে নিই। সক্রিয়তা বৃদ্ধি করে, কারণ আগ্রহ সহকারে যদি আমরা পড়াশোনা করি তাহলে সেই জিনিসটি অনেক ভালো হবে। নতুন কর্মে অনুপ্রেরণা জাগায়, মনোযোগ বৃদ্ধি, নিখুঁত বিষয়ে জ্ঞান অর্জন, দক্ষতা বৃদ্ধি, সৃজনধর্মী ক্ষমতার বিকাশ, গঠনমুখী জীবন, শিক্ষাভিমুখী প্রেরণার সঞ্চার। তার মানে এক কথায় বলতে গেলে আগ্রহ যদি আমার ভালো থাকে তাহলে সেই ধরনের, যে ধরনেরই আমরা কাজ করি না কেন সেই কাজটি আমাদের ভালো হবে, উন্নত মানের হবে। সেখান থেকে যে জিনিসটা আমরা শিখব সেই শেখার বিষয়টি কিন্তু অনেক ভালো হবে, এবং সৃজনশীল কাজকর্মে আমরা কিন্তু বিকাশ ঘটাতে পারবো নিজেকে। এবার আমরা যে উপাদানটা নিয়ে আলোচনা করব শিখনে, সেটি হচ্ছে মানসিক ক্ষমতা বা মেন্টাল এবিলিটি। আমরা প্রথম ভিডিওতে আমরা বলেছিলাম, যখন সংক্ষেপে বলছিলাম মানসিক ক্ষমতা, তার মানে বুদ্ধি। মানসিক ক্ষমতা কিন্তু বুদ্ধির সঙ্গে সম্পর্কযুক্ত। একটি ব্যক্তি তার বুদ্ধি কতটা, তার উপরে কিন্তু তার শিখন নির্ভর করে। অনেকে অল্প জিনিসই মাথায় ধরে রাখতে পারে, আবার অনেকে অনেক কিছু মাথায় ধরে রাখতে পারে। যার বুদ্ধি বেশি সে কিন্তু অল্প সময়ে অনেক কিছু মাথায় ধরে রাখতে পারে, তার মানে বুঝতে হবে তার মানসিক ক্ষমতা ভালো। কিন্তু অনেক ব্যক্তি আছে বা শিশুরা আছে যারা সারাদিন ধরে অনেক পড়াশোনা করার পরেও মাথায় ধরে রাখতে পারে না, অল্প জিনিসই মাথায় ধরে রাখতে পারে না। তাহলে সেখান থেকে বুঝতে হবে তার মানসিক ক্ষমতা কিন্তু দুর্বল বা কম। তাহলে চলুন মানসিক ক্ষমতার সংজ্ঞা জেনে নিই। মানসিক ক্ষমতা বলতে বোঝায় যা মানব শিশুকে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বিধান করতে এবং বিভিন্ন কাজে পারদর্শিতা অর্জন করতে সাহায্য করে তাকে। মনোবিদ স্টার্ন কি বলেছেন? নতুন জীবনের নতুন নতুন সমস্যামূলক পরিস্থিতির সঙ্গে সঙ্গতি বিধানের সাধারণ শর্তাবলী হলো ক্ষমতা। ম্যাকডুগালের মতে
মানসিক ক্ষমতা হলো নতুন পরিস্থিতিতে সঙ্গতি বিধানের উপায়। সঙ্গতি বিধান কারা করতে পারবে? কোনো একটি পরিবর্তনশীল পরিবেশে গিয়ে নিজেকে মানিয়ে নিতে কারা পারবে? যাদের মানসিক ক্ষমতা উন্নত, যাদের বুদ্ধি বেশি, তারাই কিন্তু কোনো একটি পরিবেশে গিয়ে অনায়াসে কিন্তু অভিযোজন করতে পারবে। সঙ্গতি বিধান মানে অভিযোজন। তাহলে অভিযোজন কিভাবে আমরা করব? আমাদের জ্ঞান বুদ্ধি মানিয়ে নেওয়ার ক্ষমতা যদি ভালো থাকে, তাহলেই কিন্তু আমরা কোনো একটি পরিবর্তনশীল পরিবেশে গিয়ে কিন্তু মানিয়ে নিতে পারবো। আপনাদের সঙ্গে অনেক আছে বন্ধুবান্ধবরা, হয়তো আপনারা অনেক কিছু দেখেছেন যে অনেকে আছে শুধু কমপ্লেন করে, এটা ভালো না, ওটা ভালো না। একটি নতুন জায়গায় গিয়ে খালি কমপ্লেন, এটা ভালো না, ওটা ভালো না, এই না সেই না। সে অ্যাডজাস্ট করতে পারে না কোনো কিছুর সঙ্গে। এরকম যদি ঘটনা বারংবার ঘটে, তাহলে বুঝতে হবে তার মানসিক ক্ষমতা বা মেন্টাল এবিলিটি কিন্তু ভালো নয়, তার অ্যাডজাস্টমেন্ট ক্ষমতা কিন্তু ভালো নয়। বুঝতে হবে। মানসিক ক্ষমতার বৈশিষ্ট্য। মানসিক ক্ষমতার একটি প্রধান কাজ হলো ব্যক্তিকে নতুন পরিবেশে সঙ্গতি বিধানে সাহায্য করা। মানসিক ক্ষমতা আমাদের অতীতের জ্ঞানকে বর্তমানের কোনো সমস্যা সমাধানে সাহায্য করে। তার মানে আমরা আগে কিছু জিনিস শিখেছি, বর্তমানে সমস্যা হচ্ছে, সেই সমস্যাগুলো আমরা আগের ঘটনার সঙ্গে মিলিয়ে দেখি যে আমি কি আগে এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলাম। যদি হই, তাহলে আগের সমস্যাটার সমাধান কি করে করেছিলাম সেটা অ্যাপ্লাই করতে পারলাম, করলে সমস্যার সমাধান হয়ে গেল। কিন্তু সেই সমস্যাটা যদি নতুন হয়, তাহলে সেটাও আমাদের আগের জ্ঞান বুদ্ধিগুলো কাজে লাগে, যে আগে এই ধরনের কাজগুলো করে আমি সমস্যার সমাধান করেছিলাম, তাও একটু ট্রাই করি দেখি এই নতুন ধরনের সমস্যাটা আগের সেই জ্ঞান বুদ্ধি খাটিয়ে ঠিক করা যায় কিনা, সমাধান করা যায় কিনা। এই যে আমরা আগের জিনিস মনে করতে পারছি, আমাদের মানসিক ক্ষমতা ভালো বলেই তো আগের কথা মনে করতে পারছি, বা আগে যে সমস্যা সমাধান করেছিলাম, কিভাবে সমস্যার সমাধান করতে পেরেছিলাম বা করেছিলাম, সেগুলো আমরা কি করে বুঝতে পারছি? নিশ্চয়ই আমাদের মানসিক ক্ষমতা ভালো বা বুদ্ধি ভালো। 3 নাম্বার, এই ক্ষমতা জটিল ও বিমূর্ত বিষয়ে চিন্তাশীল করে। অবশ্যই জটিল, কারণ এত প্যাচ, আগে কি করেছিলাম, নতুনে কি হচ্ছে, সব কিছু চিন্তাভাবনা করেই কিন্তু আমাদের বুদ্ধি খাটাতে হয়। সেই জন্য হচ্ছে জটিল প্রক্রিয়া এটা। 4 নাম্বার, মানসিক ক্ষমতা শিক্ষণীয় বিষয়ে আয়ত্ত করতে সাহায্য করে। যার মানসিক ক্ষমতা ভালো, তার শিখন ক্ষমতা ভালো, সে খুব দ্রুত গতিতে এবং খুব তাড়াতাড়ি এবং বেশি শিখতে পারবে। যার মানসিক ক্ষমতা ভালো নয়, দুর্বল, কম, বুদ্ধি কম, সে কিন্তু একটি জিনিস শিখতে অনেক সময় লাগবে, বা শেখা জিনিসও সে ভুলে যেতে পারে। 5 নাম্বার, মানসিক ক্ষমতার সাহায্যে কম সময়ের সমস্যা সমাধান করা যায়। এই যে বলছিলাম, মানসিক ক্ষমতা যার ভালো, তাহলে কি হবে, সমস্যা সমাধান তত দ্রুত করতে পারবো। মানসিক ক্ষমতা যার কম, বুদ্ধি কম, তার সমস্যা সমাধান করতে কিন্তু অনেক সময় লাগবে। 6 নাম্বার, এই ক্ষমতা আমাদের বিভিন্ন বিষয়ের মধ্যে পৃথকীকরণ ও সামান্যীকরণ করায়। 7 নাম্বার, কোনো গঠনমূলক চিন্তনে সাহায্য করে। 8 নাম্বার, মানসিক ক্ষমতা পেশাগত সাফল্য লাভে সাহায্য করে। পেশাগত সাফল্য বলতে চাকরি, কোনো কাজকর্ম। যাদের জ্ঞান বুদ্ধি ভালো, তারা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কোনো কাজে কিন্তু সফলতা অর্জন করতে পারে। যার জ্ঞান বুদ্ধি কম, তার কিন্তু কোনো কাজে সফলতা অর্জন করতে কিন্তু অনেক সময় লাগে। যে কোনো কাজ, শুধু সরকারি চাকরির ক্ষেত্রে বলছে, সরকারি বেসরকারি কেউ যদি কৃষি কাজ করে, সে বুদ্ধি খাটিয়ে করছে কি না সেটা তো দেখার বিষয়। যে কৃষি কাজ করে তার তো খুব বুদ্ধি দরকার, কোন সময় জলসেচ করব, কোন সময় হাল বোয়াবো, কোন সময় বীজ ফেলাবো, কোন সময় কাটবো, অনেক জ্ঞান বুদ্ধি প্রয়োজন চাষাবাদ করলে। খালি চাষাবাদের বীজ ফেললেই চাষ হয়ে গেল তা কিন্তু নয়, হতে পারে, কিন্তু তার থেকে প্রাপ্ত যে ফসল সেটা কম হবে। কিন্তু আমরা বুদ্ধি খাটিয়ে যদি আমরা কোনো চাষাবাদ করি, তাহলে কিন্তু সেইখান থেকে কিন্তু আমাদের ফসল, উৎপাদিত ফসলের পরিমাণ কিন্তু বাড়তে পারে। ঠিক একই রকমভাবে বাড়িতে যে কোনো ছোটো মোটো কাজের ক্ষেত্রেও কিন্তু মানসিক ক্ষমতা দরকার। শিখনে মানসিক ক্ষমতার ভূমিকা কী? শিখনে মানসিক ক্ষমতা খুবই ভূমিকা, কারণ মানসিক দিকগুলো যদি আমাদের বুদ্ধি যদি মানসিক ক্ষমতা বা বুদ্ধি যদি ঠিক না থাকে, তাহলে আমরা শিখবো কী করে, বা জানবো কী করে, মনে রাখবো কী করে কোনো বিষয়। সঙ্গতি বিধানে সাহায্য করে। কোনো বিষয়ের সঙ্গে কোনো বিষয়ে, কোনো টপিকের সঙ্গে কোনো টপিক, বা কোনো কাজের সঙ্গে কোনো কাজের, বা কোনো কাজের সঙ্গে কোনো বিষয়ের সঙ্গতি বিধান করে। কোনো বিষয়ের সামগ্রিক রূপ উপলব্ধিতে সাহায্য করে। কোনো যে জিনিসটা আমরা শিখছি, সেই জিনিসটি সামগ্রিক রূপ কী সেটা আমাদের বুঝতে সাহায্য করে বুদ্ধি বা মানসিক ক্ষমতা। বিমূর্ত চিন্তন ক্ষমতার বিকাশ ঘটায়। যেটি আমাদের সামনে নাই, সেই জিনিসটাও আমরা হলো চিন্তা করতে পারি বুদ্ধির দ্বারা, বা বুদ্ধি খাটিয়ে আমরা সেই কাজটি করতে পারি।
দ্রুত কর্ম সম্পাদনে সাহায্য করে মানসিক ক্ষমতা, সৃজনশীলতার ক্ষমতার বিকাশ ঘটায়, কঠিন ও জটিল সমস্যা সমাধান করতে সাহায্য করে, মানসিক ক্ষমতা শিক্ষার্থীর ভাষাবোধের বিকাশ ঘটায়। তাহলে বুঝতে পারছেন কত কি দরকার, কত কি করে মানসিক ক্ষমতা। এই পর্যন্ত আমাদের শিখনের উপাদান হয়ে গেল। এবার আমরা কিছু আপনাদের চ্যাপ্টারের এক্সট্রা জিনিস পড়ব। কিছু থিওরি আমরা বলেছিলাম। মানসিক ক্ষমতা সম্পর্কে কয়েকটি মতবাদ, থিওরি অফ মেন্টাল এবিলিটি। এখানে আপনাদের দুটো থিওরি পড়তে হবে। বুদ্ধির তত্ত্বের ক্ষেত্রে মানসিক ক্ষমতা বা বুদ্ধির তত্ত্বের জন্য দুটি তত্ত্ব আপনাদের পড়তে হবে বা থিওরি পড়তে হবে, খুবই ইম্পর্টেন্ট দুটো। স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব বা 2 ফ্যাক্টর থিওরি, আর দলগত বহু উপাদান তত্ত্ব, যেটি থার্স্টন দিয়েছে। এই যে থার্স্টন ইংরেজিতে লেখা আছে, থার্স্টনের মাল্টিপল ফ্যাক্টর থিওরি। স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব আর থার্স্টনের মাল্টিপল ফ্যাক্টর থিওরি। এখানে আমরা একটু সংক্ষেপে জেনে নিই। 2 ফ্যাক্টর থিওরি বলতে স্পিয়ারম্যান বলেছে দুটি উপাদান দ্বারা আমরা সব ধরনের বৌদ্ধিক কাজ সম্পন্ন করি। আমরা যত ধরনের কাজ করি না কেন, সব কিছু কাজের পেছনে দুটো উপাদান বর্তমান স্পিয়ারম্যানের মতে। অনেক শিক্ষাবিদরা অনেকে অনেক ধরনের কথা বলেছেন। যেমন দলগত বহু উপাদান তত্ত্ব থার্স্টন 60টি উপাদানের কথা বলেছে। 60টি উপাদান দিয়ে আমরা সব ধরনের কাজ করি। স্পিয়ারম্যান দুটো উপাদানের কথা বলেছে। স্পিয়ারম্যান দুটো উপাদানের মধ্যে কি কি? স্পেশাল মেন্টাল এবিলিটি আর জেনারেল মেন্টাল এবিলিটি, সাধারণ মানসিক ক্ষমতা এবং বিশেষ মানসিক ক্ষমতা। তা সাধারণ মানসিক ক্ষমতা কি, যেটি সবার মধ্যে বর্তমান, আর বিশেষ মানসিক ক্ষমতা হচ্ছে এটা হলো অর্জন করতে হয়। এই দুটো উপাদান নিয়েই স্পিয়ারম্যান তার দ্বি উপাদান তত্ত্বটি ব্যাখ্যা করেছেন। আর দলগত উপাদান তত্ত্বে থার্স্টন 60টি উপাদান কথা বলেছেন, যে 60টি উপাদানের কম বেশির উপরে নির্ভর করেই সমস্ত ধরনের আমরা বৌদ্ধিক কাজগুলো সম্পন্ন করি। তাহলে চলুন শুরু করছি 2 ফ্যাক্টর থিওরি বা স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব দিয়ে। দ্বি উপাদান মানে দুটো উপাদান। স্পিয়ারম্যান তার বুদ্ধির দ্বি উপাদান তত্ত্বটি দুটো উপাদানের উপরে নির্ভর করে দিয়েছেন। এই তত্ত্বটি প্রকাশ পায় 1904 খ্রিস্টাব্দে। স্পিয়ারম্যান তার দ্বি উপাদান তত্ত্বটি প্রকাশ করেছিলেন 1904 খ্রিস্টাব্দে, এবং পরবর্তীকাল 1920 খ্রিস্টাব্দে এই তত্ত্বটি সংশোধিত রূপ প্রকাশ পায়। সেখানে কয়েকটি উপাদানের কথা তিনি স্বীকার করে দিয়েছেন, তার জন্য পরবর্তীতে এটা দলগত উপাদানের কথা কিন্তু তিনি উল্লেখ করেন। তার থিওরিটি দ্বি উপাদান তত্ত্ব ঠিকই, কিন্তু পরবর্তীতে তিনি আরও উপাদানের কথা স্বীকার করে নিয়েছেন, সেজন্য মোট কথা দলগত উপাদানের কথা তিনি স্বীকার করেছেন। পরবর্তীতে যখন আমরা বিস্তারিতভাবে নোট প্রোভাইড করব, সেখানে আপনারা দেখতে পারবেন যে 2 ফ্যাক্টর থিওরিতে কি আছে। সাধারণ আমরা ধারণা দিয়ে দিচ্ছি। দ্বি উপাদান তত্ত্ব তার মানে দুটো উপাদান। কি কি উপাদান? সাধারণ মানসিক ক্ষমতা, ইংরেজিতে জেনারেল মেন্টাল এবিলিটি, আর বিশেষ মানসিক ক্ষমতা বা স্পেশাল মেন্টাল এবিলিটি। আমরা যত ধরনের কাজ করি, অবশ্যই কোনো কাজ করার জন্য কিন্তু বুদ্ধি প্রয়োজন। আমরা যে ধরনের কাজই করি না কেন, তার জন্য কিন্তু বুদ্ধির দরকার। আমরা এক গ্লাস জল খেলেও আমাদের বুদ্ধির দরকার, কারণ কিভাবে জল খেলে আমরা জলটা খাওয়া হবে? খালি গ্লাস দিয়ে চুমুক দিলেই তো জল খাওয়া হবে না, জলটাকে তো ভরতে হবে। কোথার থেকে ভরবো, কিভাবে ভরবো? বাদ বাকি সব কিছুই কিন্তু আমাদের অল্প বিস্তর কিন্তু বুদ্ধি কিন্তু আমাদের প্রয়োজন হয়। সেই বুদ্ধি হচ্ছে 2 রকমের, সাধারণ মানসিক ক্ষমতা বা জেনারেল মেন্টাল এবিলিটি, সংক্ষেপে জি উপাদান বলা হয়, আর 2 নাম্বার হচ্ছে বিশেষ মানসিক ক্ষমতা বা স্পেশাল মেন্টাল এবিলিটি, সংক্ষেপে এস বলা হয়। জি ফ্যাক্টর, এস ফ্যাক্টর। তা সাধারণ মানসিক ক্ষমতা কি? এটি জন্মগত, সব ধরনের বৌদ্ধিক কাজের জন্য প্রয়োজন। এটি প্রত্যেকটি মানুষের মধ্যে কম বেশি বর্তমান। মানে এটা আমরা সাধারণ মানসিক ক্ষমতা জন্মগতভাবে আমরা পেয়ে যাই, কারণ আমরা কিভাবে খাবো এটা কিন্তু আমাদের শেখাতে হয় না। বিশেষ মানসিক ক্ষমতা বা স্পেশাল মেন্টাল এবিলিটি কি? অনুশীলন নির্ভর এবং অর্জিত, সংখ্যায় অনেক এবং ব্যক্তিভেদে ভিন্ন, সাধারণ মানসিক ক্ষমতার উপর নির্ভরশীল। মনে রাখবেন, সাধারণ মানসিক ক্ষমতা অবশ্যই সবার মধ্যে থাকে, এবং সাধারণ মানসিক ক্ষমতার সঙ্গে সম্পর্ক রেখেই কিন্তু বিশেষ মানসিক ক্ষমতা কিন্তু সম্পন্ন হয়। কারণ সাধারণ মানসিক ক্ষমতা না থাকলে তার বিশেষ মানসিক ক্ষমতা কিন্তু অর্জন সম্ভব নয়। তাহলে বিশেষ মানসিক ক্ষমতাটা কি?
অনুশীলন নির্ভর বা অর্জিত। আমরা সাইকেল চালাতে পারি বা পেরেছি, সবাই তো সাইকেল চালাতে পারে না। তাহলে সেই সাইকেল চালানোর বিষয়টি আমি অর্জন করেছি। এই যে আপনাদের ভিডিওটি তৈরি করে যে করছি, এটা আমি অর্জন করেছি। সবাই কিন্তু পারে না এইভাবে করতে, আমি পেরেছি। আমার মতো বা আমার থেকে অনেকে ভালো পারে, তাহলে আমার থেকে যে বেশি ভালো পারে তার কিন্তু অনুশীলন এবং অর্জন কিন্তু ভালো হয়েছে, তার বুদ্ধি কিন্তু ভালো, তার শিখন কিন্তু ভালো হয়েছে। এবং ব্যক্তিভেদে ভিন্ন কেন বলেছে? কেউ গাড়ি চালাতে পারে, আমি যেমন হেলিকপ্টার চালাতে পারি না, বাস চালাতে পারি না। কেন পারি না? অনেকে তো পারে। তাহলে যারা পারে তার সঙ্গে কিন্তু আমার একটা কিন্তু পার্থক্য আছে। সেই জন্য বলছে ব্যক্তিভেদে ভিন্ন। কেউ গাড়ি চালাতে পারে, 4 চাকা চালা, কেউ ট্রেন চালাতে পারে, কেউ ফ্লাইট চালাতে পারে, হেলিকপ্টার চালাতে পারে, আবার কেউ সাইকেল চালাতে পারে। তাহলে এক একজন এক এক ধরনের কাজ পারে। কেউ 10টা জিনিসে পারদর্শী, কেউ 2টো জিনিসে পারদর্শী। আপনিও 2টো জিনিসে পারদর্শী, আমিও 2টো জিনিসে পারদর্শী, কিন্তু ভিন্ন ভিন্ন জিনিসে পারদর্শী। সেজন্য কি হচ্ছে, আপনার আমার মধ্যে কিন্তু ভিন্নতা আসছে বা পার্থক্য আসছে। সেই জন্য বলা হচ্ছে ব্যক্তিভেদে কিন্তু ভিন্ন। এই জিনিসটি নিয়ে আমাদের দ্বিউপাদান তত্ত্বটি আমরা পরবর্তী নোটে বিস্তারিত আলোচনা করেছি ছবি দিয়ে। আশা রাখছি সেগুলো দেখবেন। এবার দলগত বহু উপাদান তত্ত্ব, থার্স্টনের মাল্টিপল ফ্যাক্টর থিওরিতে কি বলেছে? 1938 সালে প্রাথমিক মানসিক ক্ষমতা বা প্রাইমারি মেন্টাল এবিলিটি নামে একটি গবেষণাপত্রে 60টি আলাদা আলাদা ক্ষমতাকে বুদ্ধির উপাদান হিসেবে তুলে ধরেন। তার মতে কোনো জীব উপাদান নয়, এই 60টি স্বতন্ত্র মানসিক ক্ষমতা নানা অনুপাতে একত্রিত হয়ে একজনের সঙ্গে অপরের বুদ্ধির পার্থক্য সৃষ্টি হয়। মানে থার্স্টন কি বলেছে? এই 60টি উপাদানের কম বেশি নিয়েই একজন ব্যক্তির সঙ্গে আরেকজন ব্যক্তির বুদ্ধির পার্থক্য দেখা যায়। তা থার্স্টনের বহু উপাদান তত্ত্বের উপাদানগুলো কি কি? সংখ্যা প্রয়োগের ক্ষমতা, নিউমেরিক্যাল অ্যাবিলিটি, যেটা সংক্ষেপে এন দ্বারা প্রকাশ করা হয়। আপনাদের শর্ট কোশ্চেন কিন্তু এটা আসবেই এখানে। এই 60টার মধ্যে কোনো একটি সংক্ষেপে দিয়ে বলবে এটা কোন ক্ষমতা, বা বলবে সংখ্যা প্রয়োগের ক্ষমতা সংক্ষেপে কি বলা হয়, আপনাকে বলতে হবে এন দ্বারা। বাচনিক ক্ষমতা বা ভার্বাল এবিলিটি ভি দিয়ে প্রকাশ করা হয়। শব্দ ব্যবহারের ক্ষমতা ওয়ার্ড ফ্লুয়েন্সি ডাব্লু দিয়ে প্রকাশ করা হয়। স্মৃতি হলো মেমোরি এম দ্বারা প্রকাশ করা হয়। স্থানিক প্রত্যক্ষণ জনিত ক্ষমা স্পেশাল এবিলিটি হলো এস। প্রত্যক্ষণের দ্রুততা পারসেপচুয়াল স্পিড পি। বিচারকরণ ক্ষমতা বা যুক্তিশক্তি রিজনিং আর দ্বারা প্রকাশ করা হয় বড় হাতের। একটা জিনিস খেয়াল করুন, কারো সংখ্যা প্রয়োগের ক্ষমতা যদি ভালো হয় এবং তার স্মৃতি যদি ভালো হয়, আর শব্দ ব্যবহারের এই দুটোই যদি ধরি, সংখ্যা প্রয়োগের ক্ষমতা বা স্মৃতি মেমোরি, তাহলে কিন্তু তার অঙ্ক বা অঙ্কের প্রতি আগ্রহ বা অঙ্ক করার সুবিধা বা জ্ঞান তার কিন্তু ভালো থাকতে পারে। ধরুন সংখ্যা প্রয়োগের ক্ষমতা আছে, স্মৃতিও ভালো আছে, কারো স্থানিক প্রত্যক্ষণজনিত ক্ষমতা বা প্রত্যক্ষণের দ্রুততা কারো কম কারো বেশি, তাহলে দেখুন একটার সঙ্গে কম একটার সঙ্গে বেশি, একটার সঙ্গে কম একটার সঙ্গে বেশি, এইভাবে কিন্তু এক একজন ব্যক্তির সঙ্গে কিন্তু এক একজনের কিন্তু বুদ্ধির পার্থক্য কিন্তু ঘটতেই পারে। কারো মেমোরি যদি ভালো হয় তার বুদ্ধিও ভালো হবে, যার মেমোরি কম তার বুদ্ধি যার কম থাকার সম্ভাবনা বেশি। যার যুক্তি শক্তি বেশি বা যুক্তি ক্ষমতা ভালো, যে যুক্তি ক্ষমতা ভালো, যে বিষয়টি নিয়ে সে যুক্তি তর্ক করছে, নিশ্চয়ই তার সেই বিষয়টির প্রতি তার জ্ঞান আছে। কোনো ব্যক্তি যখন যুক্তি তর্কে যায় তার মানে তার সেই বিষয়টির প্রতি জ্ঞান আছে। জ্ঞান থাকা মানে তার স্মৃতি আছে। অনেক ব্যক্তি আছে যুক্তি তর্ক করে, সবার যুক্তি তর্ক কিন্তু গ্রহণযোগ্যতা পায় না। কারো বাচনিক ক্ষমতা ভালো, খুব সুন্দর শব্দ চয়ন করতে পারে। আমরা বিশেষ করে যে পলিটিক্যাল লিডারদের দেখি, তাদের যে বাচনিক ক্ষমতা খুব সুন্দর, তাদের কথা শুনেই আমাদের মনে হয় তার পিছনে পিছনে চলে যাই। কারো কারো পছন্দ হয় না একদম, আবার কারো কারো শব্দ চয়ন এবং
প্রত্যক্ষণ করার যে ক্ষমতা, সেগুলো কিন্তু আমরা পলিটিক্যাল লিডার বা কোনো বক্তৃতা শুনলে কিন্তু আমরা বুঝতে পারি। যাই হোক, সেই আলোচনায় যাই না, ভিডিওটি এমনি বড় হয়ে যাচ্ছে। এবার আমরা বুদ্ধি সম্পর্কে আমরা জানি, বুদ্ধি বা ইন্টেলিজেন্স। স্টার্ন কি বলেছে? জীবনের নতুন সমস্যা বা পরিস্থিতির সঙ্গে সার্থকভাবে মানিয়ে নেওয়ার সাধারণ মানসিক ক্ষমতাই হলো বুদ্ধি। তাহলে বুদ্ধি কি? আমাদের বুদ্ধি কখন আমরা বুঝবো ভালো না খারাপ? যখন সমস্যা বা পরিবর্তনশীল পরিস্থিতি থেকে নিজেকে মানিয়ে নিতে পারবো, তখনই ভাববো যে আমাদের বুদ্ধি ভালো। যদি আমরা মানিয়ে নিয়ে চলতে পারি কারোর সঙ্গে, তাহলে আমাদের বুদ্ধি ভালো। যদি মানিয়ে নিয়ে চলতে না পারি, তাহলে বুঝতে হবে আমাদের বুদ্ধির সমস্যা আছে। এডওয়ার্ড কি বলেছেন? বুদ্ধি হলো পরিবর্তনশীল এবং বহুমুখী প্রক্রিয়া করার ক্ষমতা। টারম্যান কি বলেছে? বুদ্ধি হলো বিমূর্ত চিন্তন করার ক্ষমতা। বিমূর্ত চিন্তন যেটা নেই সামনে। কল্পবিজ্ঞান, এই যে আমরা যে বিভিন্ন ধরনের হলিউডের ফিল্মগুলো দেখি, অ্যাভেঞ্জারের যে সিরিজগুলো দেখি, সেগুলো তো সব কল্পবিজ্ঞানের। তাহলে কি বুদ্ধি খাটিয়ে, কি টেকনোলজি খাটিয়ে সেই ফিল্মগুলো তৈরি করেছে? সেগুলো কল্পবিজ্ঞান। এক গ্রহ থেকে এক গ্রহে চলে যাচ্ছে, কত সুন্দর ফিল্মগুলো। তাহলে সেগুলো যদি বুদ্ধি না থাকতো ব্যক্তির বা মানুষের, তাহলে সেই জিনিসগুলো কি সে তৈরি করতে পারতো? নিশ্চয়ই পারতো না। এই জন্যই বলছে বিমূর্ত চিন্তন করার শক্তি। বাকিংহাম কি বলেছেন? ইন্টেলিজেন্স ইজ দ্য অ্যাবিলিটি টু লার্ন। আমরা কি শিখবো, কিভাবে শিখবো, কতটা শিখবো, তা কিন্তু বুদ্ধির সঙ্গে সম্পর্কযুক্ত। ডিয়ারবোর্ন কি বলেছেন? বুদ্ধি হলো অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আরো উন্নত হওয়ার ক্ষমতা। বুদ্ধি আমাদের ব্যক্তিত্বকে উন্নত করার জন্য ভূমিকা রাখে। আমাদের বুদ্ধি যত ভালো থাকবে, আমাদের ব্যক্তিত্ব তত কিন্তু উন্নত হবে। বুদ্ধি আর চালাকি কিন্তু দুটো আলাদা জিনিস। বুদ্ধির বৈশিষ্ট্য: জীবনে নতুন এবং পরিবর্তিত পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধানে সাহায্য করে বুদ্ধি। চিন্তন শক্তির উন্নততর ব্যবহার বুদ্ধির দ্বারা সংঘটিত হয়। পরিবর্তনশীল এবং বহুমুখী প্রতিক্রিয়া করার ক্ষমতা। অতীত অভিজ্ঞতাকে বর্তমান সমস্যা সমাধানে নিয়োজন করা। মানসিক কাজের দ্রুত সম্পাদন। আমরা যখন আমাদের মা বাবারা বা মা বোনেরা যখন রান্নাবান্না করে, রান্নাবান্না করতেও কিন্তু প্রচুর পরিমাণে বুদ্ধি দরকার, না হলে রান্না এত সুস্বাদু হবে কি করে? আমরা রান্না করলে তো খেতে ভালো লাগে না, কিন্তু মা বোনেরা যখন রান্না করে তখন কত সুন্দর সুস্বাদু লাগে। তাহলে অবশ্যই কিন্তু রান্নার মধ্যেও কিন্তু বুদ্ধি খাটিয়ে, তাহলে দেখুন রান্না করাতে বুদ্ধি, ধৈর্য, আগ্রহ, মনোযোগ কত কি প্রয়োজন। বুদ্ধি সম্পর্কিত বিভিন্ন মতবাদ। 3 ধরনের মতবাদ আমরা পাই: রাজতন্ত্রবাদ, সামন্তবাদ, নৈরাজ্যবাদ বা গণতন্ত্রবাদ, অরাজকবাদ। তা এই 3 ধরনের মতবাদের মধ্যে রাজতন্ত্রবাদ মতবাদে কে দিয়েছেন? স্টার্ন, বার্ড, ব্যালার্ড। সামন্তবাদীরা কে? বিনে, টারম্যান, উডওয়ার্থ। আর নৈরাজ্যবাদ বা গণতন্ত্রবাদ বা অরাজকবাদ কে? থর্নডাইক। বুদ্ধির প্রকারভেদ: মূর্ত বুদ্ধি, বিমূর্ত বুদ্ধি, সামাজিক বুদ্ধি, প্রাক্ষবিক বুদ্ধি। তাহলে কিন্তু আমাদের চলার পথে, কাজের পথে কিন্তু বুদ্ধি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবার আমরা দেখে নিই বুদ্ধির পরিমাপ, বুদ্ধাঙ্ক বের করা, আইকিউ বের করা বা আইকিউ কি। মনোবিদ উইলিয়াম স্টার্ন প্রথম বুদ্ধাঙ্ক বা আইকিউ ধারণা প্রবর্তন করেন এবং 1916 সালে লুইস টারম্যান প্রথম মানসিক বুদ্ধি নির্ণয় করার জন্য বুদ্ধাঙ্কের ধারণা বা আইকিউর ধারণা যথাযথভাবে প্রবর্তন করে। কার বুদ্ধি কত সেটি আমরা বের করতে পারি বিভিন্নভাবে, এবং একটি চার্টের মাধ্যমে বের করে লিখতে পারি বা জানতে পারি যে কার বুদ্ধি কেমন। বুদ্ধির সূত্রটি আপনারা মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ। এটা বিভিন্ন এক্সামের ক্ষেত্রে আমাদের কিন্তু লেগেই থাকে। বুদ্ধি বার করার নিয়ম: আইকিউ ইকুয়ালস টু মানসিক বয়স বা মেন্টাল এজ, সংক্ষেপে এমএ, সাধারণ বয়স বা ক্রোনোলজিক্যাল এজ বা সিএ ইন্টু 100। সংক্ষেপেও থাকে আইকিউ ইকুয়ালস টু এমএ বাই সিএ ইন্টু 100। সাধারণ বয়স মানে আমার আপনার যে অরিজিনাল বয়স, সেই অরিজিনাল বয়সটি হচ্ছে সিএ, সাধারণ বয়স। আপনারা ক্লাস 12-এ এক্সাম দিচ্ছেন বা দেবেন, আমরা ধরেই নিতে পারি যে 17 বা 18 বয়স আপনাদের।
এই 18 বয়সটি এখানে আমরা বসাবো সি এর জায়গায় ইন্টু 100। এবার প্রশ্ন হলো মানসিক বয়সটি আমরা পাবো কোথায়? মানসিক বয়স বের করার জন্য অনেক অভিক্ষা থাকে, আপনারা বা আমরা এইভাবে মুখে মুখে বলে বের করতে পারবো না। বিভিন্ন অভিক্ষা থাকে। যদি আপনার বয়স 17 বা 18 হয়ে থাকে তাহলে 17 এবং 18 বয়স হিসেবে আপনাদের কাছে আমরা একটি অভিজ্ঞাপত্র পেশ করব। সেই অভিজ্ঞতাতে অনেক ধরনের প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলোর বিভিন্ন মান থাকে। আপনারা সেই প্রশ্ন উত্তর করবেন। প্রশ্ন উত্তর করে আমরা দেখব সেই প্রশ্নের মানগুলো বসিয়ে আপনি কেমন রেজাল্ট করেছেন বা সেই প্রশ্ন থেকে আপনার মানসিক বয়স কত আমরা বের করতে পারবো। সেই অভিক্ষার দ্বারা বিভিন্ন প্রশ্ন থাকতে পারে, বিভিন্ন মৌখিক পদ্ধতি, বিভিন্ন কাজের মাধ্যমে। এখন আপনি ধরুন 17 বছর বয়স, আপনাকে 1 2 বলতে বললাম, মানে একটি জাস্ট উদাহরণ দিচ্ছি, 1 2 বলবে না আপনাকে, 1 2 বলতে পারলেন না বা 1 2 বলতে পারছেন না, কখ বলতে পারছেন না, তাহলে বুঝতে হবে যে না আপনার সেটা জানা নেই বা ভুলে গেছেন। কিছু কিছু সাধারণ প্রশ্ন, সেই সাধারণ কিছু কিছু প্রশ্ন করে বুঝতে হবে সে আপনি জিনিসটি পাচ্ছেন কি পাচ্ছেন না। যদি আপনার বয়স 17-18 হয়, 17-18 বয়সের প্রশ্নগুলো আপনি পাচ্ছেন এবং তার থেকে বেশি বয়সের শিক্ষার্থীদের প্রশ্ন উত্তর আপনারা করতে পারছেন, তাহলে ক্যালকুলেশন করে দেখলাম যে আপনার বয়স, মানে এমনি আপনার বয়স 18 কিন্তু মানসিক বয়স আপনার 20। তাহলে 20 উপরে মানসিক বয়স যদি আপনার 20 হয়, অরিজিনাল বয়স হলো আপনার 18 ইন্টু 100। বের করে দেখুন কত হচ্ছে। যত বেরোচ্ছে মানসিক বয়স, উপরে মানসিক বয়স বসাবেন, নিচে নিজের অরিজিনাল বয়স বসাবেন, ইন্টু 100 করবেন, করে দেখবেন আপনার কত বেরোচ্ছে। এখানে রেঞ্জ দেওয়া আছে, এই রেঞ্জের মধ্যে সেটি ফেলবেন, দেখবেন কতর মধ্যে আপনি থাকছেন। কি বলেছিলাম, ধরুন এম এ যদি 20 হয় ভাগ সিএ মতলব আপনার নিজস্ব বয়স কি বলেছিলাম 18 ইন্টু 100 করলে কত হচ্ছে 111-র একটু বেশি। তাহলে আপনার মানসিক বয়স যদি সাধারণ বয়সের থেকে বেশি হয় অবশ্যই আপনাদের কিন্তু 100-র উপরে বেরোবে। তাহলে 100-র উপরে যদি বেরোয় তাহলে হয় আপনারা সাধারণ বুদ্ধি সম্পন্ন অথবা বুদ্ধিমান। যার মানসিক বয়স যত বেশি হবে তার সাধারণ বয়সের থেকে তার অনেক উন্নত মানের হওয়া উচিত হবে, এবং উল্টাটাও হতে পারে। ধরুন আপনার কথাই বলছি, ধরুন আপনার মানসিক বয়স 15, উপরের বয়সটি বলছে মানসিক বয়স 15, পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম অভিক্ষার দ্বারা আপনার মানসিক বয়স 15, এম এর জায়গায় বসালাম 15, কিন্তু আপনার সাধারণ বয়স কত ছিল, সাধারণ বয়স ছিল 18 ইন্টু 100 করলে 83 বাড়াচ্ছে। তাহলে 80 থেকে 89-এর মধ্যে 83 হচ্ছে, তাহলে এই কি হচ্ছে স্বল্প বুদ্ধি সম্পন্ন, তাহলে আপনার কিন্তু বুদ্ধি কিন্তু কম। এই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা কারো মানসিক বয়স বলছি মানে বুদ্ধি, এই সূত্র অ্যাপ্লাই করে কার বুদ্ধি কেমন সেটি কিন্তু আমরা বের করতে পারি। আপনারা নিজেরটা এবং বাড়ির সবার একটা আইডিয়া করে বসিয়ে দেখুন কার বুদ্ধি কেমন বেরোচ্ছে, এই চারটি মিলিয়ে নিন। তাহলে এই চ্যাপ্টারটা আমরা এখানে শেষ করছি। আশা রাখছি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি। এখানে আমরা কয়েকটি জিনিস বলিনি, যেমন স্পিয়ারম্যানের ওখানে টেট্রার সমীকরণ ছিল, সেই টেট্রার সমীকরণটি আমরা দেইনি, সেটি পরবর্তীতে আমরা দিয়ে দেব যখন নোট প্রোভাইড করব। বাদবাকি আমরা সবই কভার করেছি এই চ্যাপ্টারে। আপনারা অপেক্ষা করুন, এই চ্যাপ্টার থেকে যত ধরনের ব্রড প্রশ্ন হবে আমরা সেই ব্রড প্রশ্নগুলো এক এক করে দিয়ে দেব, এবং শর্ট প্রশ্ন আমরা অলরেডি কিন্তু দিয়ে দিয়েছি। এই চ্যাপ্টারের পুরো শর্ট প্রশ্ন কি আসবে তার লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। তা আমরা ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনাদের কাছে একান্ত অনুরোধ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।